হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা কিন্তু ধাতু অধাতু নিয়ে 3টে ভিডিও অলরেডি দিয়েছি, ঠিক আছে। প্রথম ভিডিওতে আমি তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ করিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা দেখবে যে তোমাদের 23 তারিখ যে টেকনিশিয়ান পরীক্ষা ছিল গ্রেড 3, তাতে তোমাদের বলা হয়েছে যে ধাতু কোথায় উৎপন্ন হয়, এরকম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছিল। ক্যাথোড এবং অ্যানোড এই দুটো অপশান ছিল। এছাড়াও রেলওয়ে গ্রুপ ডিতেও তোমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে প্রশ্ন পাবে, সেটাও করিয়ে দেওয়া হয়েছে। আগের দিন তোমাদের ধাতুর যে রিফাইনিং, অর্থাৎ কীভাবে ধাতু উৎপন্ন হয় ইত্যাদি ব্যাপার, অর্থাৎ ধাতুগুলোকে পাওয়া কী করে যায়, নিষ্কাশন কীভাবে করতে হয়, সেটা নিয়ে আলোচনা করেছি। মেটাল নন মেটালে কোন পার্টটা এনসিইআরটিতে নেই সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। যে তোমাদের যে ধাতুর ক্ষয় রোধ, অর্থাৎ ধাতুকে কীভাবে ক্ষয় প্রতিরোধী বানাতে হয়, সেই পার্টটা কিন্তু এনসিইআরটি থেকে অমিট করা হয়েছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জিনিস তোমাদের আগের দিন আমি আলোচনা করেছি। আজকে আমি মূলত আলোচনা করছি ধাতু অধাতুর বেসিক পার্টটা, অর্থাৎ কীভাবে ধাতুকে চিনব, ধাতু অধাতু কীভাবে কার কার সঙ্গে কীভাবে রাসায়নিক বিক্রিয়া করে, এই পার্টগুলো ফুললি আলোচনা করা হবে, ঠিক আছে। দেখো, আমাদের অলরেডি পেড কোর্স চলছে, সেটা আমি তোমাদের পরে বলছি। সেটাও এনসিইআরটি ধরেই পড়ানো হচ্ছে, আরও ডিপে পড়ানো হচ্ছে। দেখো, মেটাল নন মেটাল যেটা এনসিইআরটিতে বলা আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের চারপাশে প্রচুর ধাতু দেখতে পাই। তুমি যদি একটা 1 টাকার কয়েন দিচ্ছ, একটা 2 টাকার কয়েন দিচ্ছ, ইনফ্যাক্ট তুমি সারাদিনে যা যা টাচ করো তার 90% ধাতু হয়, ওকে। আমাদের শরীরের মধ্যেও কিন্তু ধাতু পাওয়া যায়। তো আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখি, সেগুলোকে আমরা জানি যে ধাতু অধাতুতে ভাগ করা যায়। মেনলি ডিভিশনটা করা হয়েছিল তার যে ভৌত বৈশিষ্ট্য, সেইগুলো নিয়ে। ভৌত বৈশিষ্ট্য কাকে বলা হয়? যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রাসায়নিক পরিবর্তনের পরে চেঞ্জ হয়, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ভৌত বৈশিষ্ট্য বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় তোমাদের কয়েকটা ধাতুর নাম লেখা আছে। এক হচ্ছে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লেড ইত্যাদি। আমাদের যে পিডিএফ, সেটা আমরা টেলিগ্রামে দিচ্ছি, কিন্তু অনেকে বলছে যে টেলিগ্রাম জয়েন করা যাচ্ছে না। আমি জানি না কেন জয়েন করা যাচ্ছে না। অনেককে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে নো প্রবলেম স্যার, আমরা জয়েন করেছি, কিন্তু অনেকে বলছে যে টেলিগ্রামে নাকি অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমরা ভেবে নিয়েছি এবার থেকে আমরা টেলিগ্রামেও দেবো, তার সঙ্গে অ্যাপেও দিয়ে দেবো, যাতে কী হবে, যারা অ্যাপ ডাউনলোড করে রেখেছে তারা যেন ডাইরেক্ট পেতে পারে, ঠিক আছে। আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, কমেন্টের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তোমরা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে বিভিন্ন ধাতুর কথা বলা হয়েছে, এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলা আছে এই লাইনটায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, এটা তো টেক্সট বুক, এটা তো কোনো নোটবুক না যে প্রত্যেকটা এসেনশিয়াল পয়েন্টকে একসাথে দেওয়া থাকবে। এটা এনসিইআরটির যে কপি, সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। তো এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে বলা হয়েছে। এটা প্রথম এখানে ধাতুর একটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সেটা কি? বিশুদ্ধ অবস্থায় ধাতুগুলোর পৃষ্ঠতল উজ্জ্বল এবং চকচক করে, এবং এই ধরনের যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় ধাতব দ্যুতি। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় মেটাল, ঠিক আছে, লাস্টার, ঠিক আছে, মেটাল লাস্টার। মেটাল লাস্টার শব্দ অর্থ হচ্ছে ধাতব দ্যুতি, ওকে। লাস্টার মানে হচ্ছে দ্যুতি, ওকে। অর্থাৎ একটা চকচকে ভাব থাকবে। তোমরা দেখবে যে কোনো ধাতু তোমরা নেবে, সেটা কিন্তু চকচকে ভাব তার থাকে, এটাকে বলা হয় মেটাল লাস্টার। ক্লিয়ার হয়েছে আশা করি। এবং বিশেষ করে তোমরা দেখবে গোল্ড, তোমরা দেখবে জাস্ট মিনিট, ইয়েস, তোমরা দেখবে সিলভার, ঠিক আছে, তোমরা দেখবে প্লাটিনাম, এদের মেটালিক লাস্টার, প্লাটিনাম এদের মেটালিক লাস্টার মারাত্মক বেশি। অ্যালুমিনিয়াম, কপার, এদের মেটালিক লাস্টার বেশি। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমেই গোল্ডকে লিখেছি, আর আমরা জানি গোল্ডকে কিন্তু মেটাল লাস্টারের জন্যই কিন্তু গয়নার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, গহনা তৈরিতে ব্যবহার করা হয়। তো রেল যদি কালকে প্রশ্ন দেয় যে গোল্ডকে তার কোন ধর্মের জন্য, তোমাদের দিয়ে দেয়, এবং যদি ইংলিশে মেটালিক লাস্টার কথাটা লিখে দেয়, ল শ টাকার র, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কারণ দেখো, বাংলায় বললে ধাতব দ্যুতি বললে ইজিলি বুঝতে পারবে, কিন্তু যেই লাস্টার বলবে তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো এরকম ধরনের ঘুরিয়ে প্রশ্ন দিলে যাতে না ফাঁসো, সেই জন্য আমি মেটাল লাস্টার কথাটা কিন্তু লিখে দিয়েছি। তো একটু মনে রাখবে, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। একটা লাইনে এরকম করে লেখা আছে এনসিইআরটির, কিন্তু ওইখান থেকে এমন করে ঘুরিয়ে প্রশ্ন দেয় যে জানা লাইনও অজানা মনে হয়। বোঝা গেল কি বললাম? একটা জিনিস মাথায় রাখবে, এনসিইআরটিতে যে অনুশীলনীগুলো আছে তার থেকে অনেক সময় প্রশ্ন তুলে দেওয়া হয়। যেমন এখানে একটা জিনিস বলা আছে যে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এদের একটা ছোটো ছোটো টুকরো নিতে বলা হয়েছে, এবং ধারালো ছুরি দিয়ে এদেরকে কাটতে বলা হয়েছে। তোমরা দেখবে যে এর মধ্যে আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এর মধ্যে আয়রনকে তো কাটাই যাবে না। ক্লিয়ারলি দেখতে পাবে, কি দেখতে পাবে, যে আয়রনকে কিন্তু তুমি কাটতেই পারবে না। যেখানে কপার তোমরা দেখতে পাও বাড়িতে, যে আমাদের যে
সমস্ত ওয়্যারিং করা হয়, সেক্ষেত্রে কপার তারকে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, এই সমস্ত জিনিসকে নিয়ে তুমি যখন দেখবে কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়ামকে তাও হালকা আঁকড় ছুরি দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যেমন কাটাও যায়, ফুটোও করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখবে যে সোডিয়াম এবং পটাশিয়াম, এখানে তো জাস্ট অনলি সোডিয়ামের কথা বলা আছে, ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই দুটো ধাতুকে কিন্তু ডাইরেক্ট ছুরি দিয়ে তুমি কাটতে পারবে। সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুকে কী করবে, তুমি ডাইরেক্ট ছুরি দিয়ে কাটতে পারবে। এবং লিথিয়ামকেও কিন্তু ছুরি দিয়ে কাটা যায়, ঠিক আছে, লিথিয়ামকেও কিন্তু ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু লিথিয়ামকে ব্যবহার করা হয় না সেভাবে, সোডিয়াম পটাশিয়ামের উপরই এটা করা হয়, ঠিক আছে। এই তিনটে ধাতুকে কিন্তু ছুরি দিয়ে তুমি ডাইরেক্ট কাটতে পারবে, যেরকম বাটার কাটো, মাখন কাটো, সেরকমভাবে তুমি কিন্তু কাটতে পারবে। বোঝাতে পারলাম আমি? আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভালো করে, কপার যদি একটু মোটা নাও, কপার যদি মোটা নাও তাহলে কিন্তু সেটা কাটা যায় না। কপারকে যদি খুব মোটা নাও, অ্যালুমিনিয়ামকে যদি প্রচণ্ড মোটা নাও, তাহলে তাকে ডেফিনেটলি তুমি ছুরি দিয়ে কাটতে পারবে না। কিন্তু সোডিয়ামকে ওই হারের মোটা নিলে, যে হারে তুমি কপার মোটা নিচ্ছ বা অ্যালুমিনিয়ামকে মোটা নিচ্ছ, সেই হারে যদি তুমি মোটা নাও, সোডিয়ামকে তাও কাটা যায়। সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে খুব নরম ধাতু। তাহলে তুমি এর থেকে কী বুঝলে, যে সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে নরম ধাতু এবং এদেরকে কী করা যায়, দ্রুত কাটা যায়। বোঝাতে পারলাম আমি? এটা দিয়ে রেল প্রশ্ন দিতে পারে। হলো ক্লিয়ার? নেক্সট পরেরটা চল। দেখো, সায়েন্স কিন্তু বেসিক্যালি এক্সপেরিমেন্ট করে পড়ার জিনিস। ইভেন তুমি যদি হিস্ট্রি জিওগ্রাফিতেও যাও, তুমি জানো যে হায়ার ক্লাসে যখন আমরা হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে চর্চা করি, যে একজন হিস্ট্রি স্টুডেন্টকে দেখলে বুঝতে পারবে যে তাকে কিন্তু প্র্যাকটিক্যাল করে বলতে হয় কথাগুলো, ঠিক আছে। অতএব যে কোনো সাবজেক্ট তুমি যখন ডিপে পড়বে, তোমাকে হাতে কলমে সেটা কাজটা করে তবে ব্যাখ্যা করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সায়েন্সের ক্ষেত্রে তো সেটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে আবার কিছু টুকরো নিতে বলেছে, আয়রন, জিঙ্ক, লেড এবং কপারের টুকরো নিতে বলেছে। আয়রন খণ্ডের ওপর একটা ধাতুর যে কোনো ধাতুর টুকরো রাখো এবং 4 থেকে 5 বার হাতুড়ি দিয়ে আঘাত করো। অর্থাৎ একটা আয়রন খণ্ডের ওপর একটা আয়রনের টুকরো নিতে বলেছে এবং তার ওপরে বাকি ধাতুগুলোকে রাখতে বলা হয়েছে। তার উপর কী করতে বলা হয়েছে, বাকি যেমন জিঙ্ককে রাখলে, লেডকে রাখলে, কপারকে রাখলে, এটাকে রাখতে বলা হয়েছে। এবং তুমি যদি সেই ধাতুটাকে রাখার পরে তারপর যদি 5-6 বার হাতুড়ি দিয়ে আঘাত করো, তুমি কী দেখতে পাবে? মনে রাখবে, যত কঠিন ধাতু হোক না কেন, ইভেন আয়রনকেও করা যায়, আয়রনও কঠিন ধাতু, তবুও আয়রনকেও করা যায়। কী করা যায়? তাকে পিটিয়ে একটা শিটে পরিণত করা যায়, একটা পাতলা কিসে পরিণত করা যায়, পাতলা শিটে তাকে কনভার্ট করা, সেটা কি ভেরি 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 পাতলা, ঠিক আছে, একদম পাতলা শিটে কী করে দেওয়া যায়, কনভার্ট করে ফেলা যায়, একটা পাতলা শিটে কনভার্ট করতে পারো। তো এই যে পাতলা শিটে কনভার্ট করা, ঠিক আছে, এটা দেখো শিট, শিট মানে কি, পেপার, তোমরা বলো না পেপারের শিট, ঠিক আছে, তো পেপারের মতো কী করে ফেলা যায়, পাতলা করে ফেলা যায়। এটাকে বলা হয় ধাতুর ঘাতসহ বা নমনীয় ধর্ম, ঠিক আছে, ইংলিশে বলা হয় ম্যালিয়েবিলিটি, ঠিক আছে, ধাতুর ঘাতসহ ধর্ম বা নমনীয় ধর্ম, ইংলিশে কী বলা হয়, ম্যালিয়েবিলিটি। মনে রাখবে, গোল্ড ইজ মোস্ট ম্যালিয়েবল, সব থেকে বেশি কে, গোল্ড, সব থেকে বেশি, গোল্ড হচ্ছে সব থেকে বেশি ম্যালিয়েবল, তারপর থাকে হচ্ছে সিলভার, ঠিক আছে, তারপর কে থাকে, সিলভার হচ্ছে সেকেন্ডে, গোল্ড হচ্ছে 1, সিলভার হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। গোল্ড, সিলভার এরা কিন্তু মারাত্মক নমনীয় ধাতু। তোমরা দেখবে একটা ছোট্ট গোল্ডকে পিটিয়ে 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 স্বর্ণকার কিন্তু একটা বড় হার বা দুল তৈরি করে। তার মানে একটা ছোট্ট গোল্ডের টুকরো থেকে তুমি একটা বড় গহনা বা কিছু তৈরি করতে পারছো। মানে কত ছোটো মেটেরিয়াল দিয়ে কত বড় জিনিসকে তৈরি করা যায়। তো এই কারণে কিন্তু গোল্ডকে ব্যবহার করা হয় এবং সিলভারকেও ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? আর এই কারণে কিন্তু একটা ছোট্ট গোল্ডের টুকরোর দামও অনেক বেশি, কারণ ওই ছোটো গোল্ডের টুকরো দিয়ে অনেক বড় কিছু তৈরি করা যায়, ঠিক আছে। ফলে ওয়ার্কেবিলিটির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো মনে রাখবে, এই ম্যালিয়েবিলিটির কারণ কিন্তু একটা, যে কারণে আর একটা কারণ আছে, সেটা এরপরেই ঠিক পড়বো, কিন্তু এই নমনীয় বা ঘাতসহ ধর্ম এটা একটা মেন রিজন, যে কারণে গোল্ড বা সিলভার বা প্লাটিনাম, ইনফ্যাক্ট এখানে প্লাটিনামও রেখো, যে প্লাটিনামও কিন্তু ভালো ঘাত সহ্য করতে পারে, দিয়ে আমরা কী তৈরি করতে পারি, আমরা গহনা তৈরি করতে পারি। ক্লিয়ার হলো আশা করি? তো পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে কোন কারণে আমরা ধাতুকে গয়নার কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। আরেকটা কারণ আছে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা আমরা দেখব। ধাতুর আর একটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে, ধাতুকে তুমি যদি টানো তাহলে সেটা সরু তারে রূপান্তরিত হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ধাতুর ডাকটাইলিটি। কি বলা হয়? ধাতুর ডাকটাইলিটি, ঠিক আছে। গোল্ড হলো সর্বাধিক প্রসারণশীল ধাতু এবং একে প্রসারণশীলতাও বলা হয়, প্রসারণশীলতা, লেখাই আছে,
জাস্ট আবার লিখলাম কেন, এই যে হ্যাঁ লেখাই আছে, এটাকে কি বলা হয়, ধাতুর প্রসারণশীলতা। গোল্ড হচ্ছে সব থেকে বেশি প্রসারণশীলকে, সেটা হচ্ছে গোল্ড। দেখতে পাচ্ছ 1 গ্রাম গোল্ডকে যদি টানো তাহলে সেটা 2 কিলোমিটার দৈর্ঘ্য তারে রূপান্তরিত হতে পারে, এটা আমি পেডেও বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে। 1 গ্রাম গোল্ডকে যদি টানো তাহলে সেটা কী হবে, 2 কিলোমিটার লম্বা দৈর্ঘ্যের তারে কিন্তু সেটা রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো ধাতুর ঘাতসহ ধর্ম এবং প্রসারণশীলতা ধর্ম, এই দুটো ধর্মের জন্যেই আমরা কিন্তু একে বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন প্রথম কথা একটা তো আমি তোমাদের বলেই দিয়েছি, কি, গয়না তৈরি, ঠিক আছে, গহনা। নেক্সট মনে রাখবে যে এটা একটা মেন রিজন যে কারণে আমরা রান্নার পাত্র তৈরিতে, রান্নার পাত্র কোনটা সেটা হচ্ছে এই ধাতুর ঘাতসহ ধর্ম, এইটার কারণ কিন্তু রান্নার পাত্র তৈরিতে ব্যবহার করি। গহনা তৈরির জন্য দুটোই ব্যবহার করা হয়, ঘাতসহ ধর্মের প্রসারণশীলতা, বোথ গহনা, ঠিক আছে। কিন্তু রান্নার পাত্র ক্ষেত্রে, ঠিক আছে, রান্নার যে পাত্র এইটার ক্ষেত্রে, ঠিক আছে, রান্নার যে পাত্র এইটার ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি, আমরা ব্যবহার করি ধাতুর ঘাতসহ যে ধর্ম তাকে ব্যবহার করি। রান্নার পাত্রের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি, ঘাতসহ ধর্ম, ঠিক আছে। ঘাতসহ ধর্ম বলতে কি বোঝায়, ম্যালিয়েবিলিটি, ঠিক আছে, ঘাতসহ ধর্ম। এক্ষেত্রে কিন্তু আমরা কোনটাকে ব্যবহার করি, ঘাতসহ ধর্মকে আমরা কিন্তু ব্যবহার করি। ওকে, আচ্ছা, এটা তোমাদের ঘাতসহ হবে, ঠিক আছে, ঘাতসহ ধর্ম। আচ্ছা, এই যে রান্নার পাত্র বলেছে, দেখো রান্নার পাত্র তৈরিতে ব্যবহার হয় এমন একটি ধাতুর নাম করো। তোমরা জানো যে আমরা অ্যালুমিনিয়াম, অনেক কিছুকে ব্যবহার করা হয় আগেকার দিনে, যেমন পিতলকে ব্যবহার করা হতো, ব্রাশ বেসিক্যালি পিতল, কপার এবং তোমাদের জিঙ্ক, এই দুটোর হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। ব্রাশ মানে পিতল, লিখে দিচ্ছি, পিতল কি, পিতল হচ্ছে মেনলি কপার প্লাস জিঙ্ক, এই দুটোর মিশ্রণ, ঠিক আছে। যেমন ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিনের মিশ্রণ, ঠিক আছে। ব্রোঞ্জ কি, কপার এবং টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ। এগুলো একটু মনে রাখবে, বাই চান্স যদি দিয়ে দেয়, ঠিক আছে, ধাতুর অ্যালয় এগুলো। আচ্ছা, তো কেন ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামকে ব্যবহার কেন করা হয়, ইভেন এফি লোহাকে ব্যবহার করা হয়, লোহার কড়া আমরা জানি, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পাত্র আমরা জানি। বলো তো কেন ব্যবহার করা হয়? দেখো, এক তো দেখতে পাচ্ছ এগুলোকে পিটিয়ে একদম চেতালো করে ফেলা যায়, যাকে পাত্র বলে ব্যবহার করা যায়। আর একটা মেন রিজন আছে, কি, সেটা হচ্ছে ধাতুগুলো কিন্তু তাপের সুপরিবাহী হয়। ধাতু এমন কিছু যেটা রান্নার কাজে ব্যবহার হবে, তাকে তো তাপে সুপরিবাহী হতে হবে, নইলে নিচে আগুন জ্বালালে সেটা গরম হবে কী করে আর তরকারি ফুটবে কী করে, বোঝা গেল? দেখো, ধাতুগুলো যে তাপে সুপরিবাহী তার জন্য এনসিইআরটিতে একটা পরীক্ষা করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, একটা স্ট্যান্ড নিয়েছো, সেই স্ট্যান্ডের গায়ে তুমি একটা ধাতব তার বা রডকে আটকে দিয়েছো, এখানে লেখা রয়েছে ধাতব তার বা রড, ঠিক আছে। এবং তুমি কি করছো, সেখানে তুমি একটা নিচে একটা বুনসেন বার্নার দিয়ে দিও, ঠিক আছে। তুমি কি করেছো, একটা বুনসেন বার্নার, এটাকে বলা হয় বার্নার, মানে যা দিয়ে আগুন জ্বলে, এখানে একটা গ্যাসের তোমাদের প্রবাহ হয়, এরকম একটা তোমাদের অংশ থাকে, ঠিক আছে, গ্যাসের সাপ্লাই হবে অংশ থাকে, এবং সেটা এখানে গিয়ে আগুন জ্বলে, ওটা ওই রান্নাঘরে যেরকম গ্যাস জ্বলে সেরকমই সিস্টেম। এবং তোমরা সেটা জ্বালিয়ে দিলে দেখবে এই যে রডটা, এই রডের মাথায় একটা মোম দিয়ে একটা পিন লাগানো ছিল, ঠিক আছে, মোমকে সাঁটানো হয়েছে, তার মধ্যে একটা পিনকে দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যদি এই জায়গায় আগুনটা রাখো, দেখো মোমটা অনেকটা দূরে রয়েছে, মোম এবং পিন এই যে পার্টটা এটা অনেকটা দূরে আছে, মানে বলতে পারো মাথার দিকে রয়েছে। তুমি যদি এখানে আগুন ধরাও, তুমি দেখবে এই রডটা গরম হচ্ছে, আর এই মোমটা গলার ফলে পিনটা ড্রপ করে যাচ্ছে নিচে, পিনটা নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এর থেকে তুমি কি বুঝলে, যে আগুন দিচ্ছ এই পয়েন্টে, আর সেই তাপ কোথায় যাচ্ছে, এই অংশ পর্যন্ত যাচ্ছে, যার ফলে তো মোমটা গলছে এবং পিনটা নিচে যাচ্ছে। এটা একটা ন্যাচারাল, এটা নর্মাল, খুব সাধারণ বাচ্চাদের মতো একটা এক্সপেরিমেন্ট, বাট এটা এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টে তুমি কি বুঝতে পারলে, যে তাপ তার মানে ধাতুর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। তো আমরা এখান থেকে কী জানলাম, যে ধাতুগুলো কিন্তু তাপে সুপরিবাহী হয়। আরেকটা জিনিস জানলাম যে এদের গলনাঙ্কও খুব বেশি হয়, উচ্চমানের হয়। মনে রাখবে, ধাতুগুলোর গলনাঙ্ক কিন্তু উচ্চমানের হয়। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, দেখো, তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু হলো সিলভার এবং কপার, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তাপের সর্বাধিক, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, সিলভার, আচ্ছা এই কালিটা না লিখে চলো আমরা নিই এটা, সিলভার মানে হচ্ছে এজি, অ্যান্ড নেক্সট হচ্ছে তামা মানে কপার মানে সিইউ, এই দুটো হচ্ছে মোস্ট, ঠিক, এই দুটোকে মোস্ট। আর নিচে কারা কারা আছে, নিচে আছে লেড মানে সীসা, ঠিক আছে, আর পারদ মানে এইচজি, কে আছে, সীসা বা পারদ। আচ্ছা, সীসার ফর্মুলা হচ্ছে পিবি,
ঠিক আছে, লেড বা সীসা, যেটা হচ্ছে পারদ বা মার্কারি বা এইচজি। ঠিক আছে, এইচজি হচ্ছে ওর তোমাদের যেটা বলা হয় রাসায়নিক ফর্মুলা। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখলে সব থেকে বেশি কারা সিলভার এবং তামা, সব থেকে কমকে লেড এবং লেড এবং পারদ। আর এই লেড এবং পারদের মধ্যে লেড কিন্তু সব থেকে কম। ঠিক আছে, হিট কন্ডাক্টিভিটি কার সব থেকে কম? লেডের সব থেকে কম। এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে আশা করি। আচ্ছা, নেক্সট চলো পরেরটাতে। এই পরের লাইনে লেখা আছে লেড এবং মার্কারি হলো অপেক্ষাকৃত কুপরিবাহী ধাতু। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখো। এনসিইআরটিতে ধাতুগুলো তাপের তো সুপরিবাহী, ধাতুগুলো কিন্তু তড়িতেরও সুপরিবাহী হয়। ঠিক আছে, ধাতুগুলি ঠিক আছে তড়িতের সুপরিবাহী হয়। ধাতুগুলো কি হয়? তড়িতের সুপরিবাহী হয়। ওকে, ধাতুগুলো কিন্তু তড়িতেরও সুপরিবাহী হয়। আমরা জানি যে কোনো ধাতু, সব ধাতুই কিন্তু তড়িতে সুপরিবাহী হয়। আর আমরা সব থেকে জানি সব থেকে তড়িতে সুপরিবাহী যে সে হচ্ছে সিলভার। ঠিক আছে, আমরা কি জানি? সব থেকে তড়িতে সুপরিবাহী যে সে হচ্ছে কে? সিলভার। তোমাদের যখন আমি রেজিস্টিভিটি করিয়েছিলাম তখন তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, মনে করে দেখো। তো সেখানে কিন্তু সিলভার হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী, বা বেশি তোমাদের যে চার্টে ছিল সে হচ্ছে তোমাদের সিলভার কিন্তু থাকবে। সিলভার হচ্ছে সব থেকে বেশি। ক্লিয়ার হলো আশা করি। এবার নিচে কি বলেছে দেখো, আমাদের বাড়িতে ধাতুগুলোর গায়ে এক ধরনের আস্তরণ থাকে, যেটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের একটা আস্তরণ থাকে, যেটা দেখতে রাবারের মতো হয়। এবং কেন এই আস্তরণটা থাকে? এই পিভিসি হচ্ছে একটা ইনসুলেটর। পিভিসি কি? গুড ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, তড়িৎ এর কুপরিবাহী। ঠিক আছে, ইনসুলেটর। যেহেতু এ তড়িতের কুপরিবাহী, তার ফলে কি হয়, একে যদি তুমি ধাতুর উপরে চাপিয়ে দাও বা আবৃত করে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের হাতে কোনো তড়িৎ লাগবে না, মানে কারেন্টের শক আমরা খাবো না। কী বললাম, বোঝা গেল? এই কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ধাতুর গায়ে একটা আস্তরণ থাকে পলিভিনাইল ক্লোরাইডের। ওকে, আর ধাতুগুলো তড়িতে সুপরিবাহী, এটা তো উপরেই লিখেছি। তো সিলভারের পরে থাকে তোমাদের কপার মানে তামা। ঠিক আছে, তারপর তোমাদের থাকে অ্যালুমিনিয়াম। এইভাবে তোমাদের চলতে থাকে সিলভার, তামা, অ্যালুমিনিয়াম। এরপর থাকে তোমাদের টাংস্টেন। ঠিক আছে, এরপর থাকে তোমাদের টাংস্টেন। এইভাবে তোমাদের চলতে থাকে। টাংস্টেনের সংকেত হচ্ছে ডব্লু, এটা মাথা রাখবে। ঠিক আছে, টাংস্টেনের সংকেত কিন্তু ডব্লু হয়। ওকে, তো এই হচ্ছে তোমাদের এইভাবে ক্রমিক, সব থেকে সিলভার, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর টাংস্টেন। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা আরেকটা জিনিসও জানি যে যখন আমরা ধাতুকে আঘাত করি তখন সেটা কিন্তু টং করে একটা আওয়াজ হয়। এই যে টং করে যে আওয়াজ হলো, এটাকে বলা হয় সোনোরাসিটি। ঠিক আছে, এবং ধাতুগুলো সোনোরাস হয়। সোনোরাস শব্দের অর্থ হচ্ছে অনুরণনকারী, অর্থাৎ একটা অনুরণন বা শব্দ উৎপন্ন করে। ঠিক আছে, অনুরণনকারী, ভাইব্রেশন হয় এদের মধ্যে। যে সকল ধাতু শক্ত পৃষ্ঠতলকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় তাদের উচ্চ নাদী ধাতু বলে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, সব ধাতুকে কিন্তু আওয়াজ করলে শব্দ উৎপন্ন হয় না। যেমন তুমি যদি পটাশিয়াম বা সোডিয়ামকে মারো তাহলে কিন্তু, বা লিথিয়ামকেও, তাহলে কিন্তু তুমি আওয়াজ পাবে না। কিছু কিছু ধাতু আছে দেখবে খুব তীব্র আওয়াজ করে না, খানিকটা রাফ আওয়াজ করে। ঠিক আছে, ঢং আওয়াজ করে, ঢপ ঢপ আওয়াজ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অধাতুগুলোই ধপধপ আওয়াজ করে, কিন্তু ধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঢং বা টং এই জাতীয় আওয়াজ করে। তো দেখবে যে স্কুলে যে ঘন্টাটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হতে পারে। স্কুলে যে ঘন্টাটা আছে সেই ঘন্টাটা কী দিয়ে তৈরি হয়, যে কারণে ওটা অত্যন্ত বেশি আওয়াজ করে? তো মনে রাখবে এটা জিনিসটা, যে নর্মালি স্কুলের যে ঘন্টা হয় সেটা কী দিয়ে তৈরি হয় দেখো, বেল। ঠিক আছে, জাস্ট এ মিনিট। এই যে ঘন্টা থাকে এটা মূলত তামা দিয়ে বানানো হয় বা লোহা দিয়ে বানানো হয় বা পিতল দিয়ে বানানো হয়। পিতল মানে হচ্ছে ব্রাশ। পিতল মানে কি? ব্রাশ। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে এটা কপার এবং টিন, এই দুটো সংমিশ্রণ দিয়ে বানানো হয় যেটা পিতল। ব্রাশ মানে বেসিক্যালি কপার এবং টিন। ঠিক আছে, তবে অনলি ধাতু বললে আমরা
তামা এবং পিতল, বেশিরভাগ মানে পিতল তো মেন ধাতু নয়, পিতল হচ্ছে অ্যালয়, অর্থাৎ দুটো ধাতুর মিশ্রণ, কপার এবং টিনের মিশ্রণ হচ্ছে পিতল। তো আমরা তামা বা লোহার ঘণ্টা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে। পুরোনো দিন হলে আমরা লোহার ঘণ্টাই দেখতে পাই, কারণ তামা হচ্ছে একটু বলতে পারো কম হার্ড হয়, তো লোহার ঘণ্টা দেখা যায়। ঠিক আছে, তো স্কুলের যে ঘণ্টাটা থাকে সেটা কী ধাতু দিয়ে বানানো হয়? মেনলি লোহা দিয়ে বানানো হয়। বোঝা গেছে আশা করি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা চলে এসেছি অধাতুতে। দেখো, ধাতুর তুলনায় অধাতুর সংখ্যা কিন্তু সত্যি খুব কম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমাদের বুঝতে হবে যে অধাতুর সংখ্যা কিন্তু ধাতুর তুলনায় অত্যন্ত কম হয়। এটা গেল। নেক্সট হচ্ছে আমরা ধাতুগুলোকে যেমন সর্বদা কঠিন আকারে পাই, ধাতুগুলোকে আমরা কী আকারে পাই? কঠিন আকারে পাই। ঠিক আছে, কঠিন আকারে পাই, তাই না? ব্যতিক্রমকে পারদ, পারদ হচ্ছে ব্যতিক্রম, পারদ হচ্ছে তরল ধাতু, আমরা জানি। পারদ হচ্ছে কি? পারদ হচ্ছে তরল ধাতু। তার মানে ভালো করে বুঝবে, অবস্থাটা কিন্তু ধাতব্যের মূল কারণ নয়। পারদকে তাহলে ধাতুর মধ্যে রাখাই হতো না, কারণ পারদ কিন্তু তরল। ক্লিয়ার হচ্ছে আশা করি? কিন্তু অধাতুকে আমরা তিনভাবে পাই। কীভাবে পাই অধাতুকে আমরা? অধাতুকে আমরা তিনভাবে পাই। এক, আমরা অধাতুকে কঠিন অবস্থায় পেতে পারি। এগুলো সব স্টেটমেন্ট আকারে প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তখন স্টেটমেন্ট পড়তে পড়তে সময় লাগে। স্টেটমেন্ট যত সোজাই হোক না কেন, তুমি তো আগে পড়বে, তারপর তুমি অ্যান্সার করবে। ঠিক আছে, সেই জন্য এগুলোকে বারবার রিভিশন করে যাও। কারণ কি, যখন স্টেটমেন্ট আকারে প্রশ্ন দেবে, যখন স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারো যেটা এই নিয়ে বলা হয়েছে। কঠিন আকারে থাকতে পারে, তরল আকারে থাকতে পারে, গ্যাসীয় আকারেও থাকতে পারে। ঠিক আছে, গ্যাসীয় আকারে থাকতে পারে। কঠিন আকারে থাকে কে কে? কার্বন যেমন কঠিন আকারে থাকে। ঠিক আছে, আয়োডিন যেমন কঠিন আকারে থাকে। আই বলে লিখে দিতে পারতাম, চলো লিখে দিই। ঠিক আছে, আয়োডিন যেমন কঠিন আকারে থাকে। যেমন তোমাদের তরলকে ব্রোমিন হচ্ছে তরল। ঠিক আছে, ব্রোমিন হচ্ছে তরল। গ্যাসীয়কে অক্সিজেন হলো গ্যাসীয়, হাইড্রোজেন হলো গ্যাসীয়, নাইট্রোজেন হলো গ্যাসীয়। এরা হচ্ছে গ্যাসীয় আকারে থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? ক্লোরিন যেমন গ্যাসীয়, তোমরা তো জানো না অনেকে, ক্লোরিন কিন্তু গ্যাসীয়। ঠিক আছে, ক্লোরিন গ্যাসীয় অধাতু। ঠিক আছে, ক্লোরিনও কিন্তু গ্যাসীয়। তো এখানে দেখো কী কী বলেছে, ওই দেখো বলে দিয়েছে যে ব্যতিক্রম হলো ব্রোমিন, যা হচ্ছে তরল পদার্থ। অধাতুগুলো হয় কঠিন, না হয় গ্যাসীয়। ব্যতিক্রম হচ্ছে ব্রোমিন, কারণ ব্রোমিন কিন্তু তরল। ক্লিয়ার হয়েছে আশা করি? চলো দেখো, এনসিইআরটিতে ব্যতিক্রমের কিছু লিস্টিং করা হয়েছে। ব্যতিক্রমের লিস্টিং মানে কি? দেখো, আমরা একটু আগেই দেখলাম যে ধাতুগুলো সাধারণত কঠিন, কিন্তু একটু আগে বলেছি যে মার্কারি, সেই ব্যাটা কিন্তু ঘরের টেম্পারেচারে কিন্তু কঠিন অবস্থায় কী করে থাকতে পারে না। ঠিক আছে, মার্কারি ছাড়াও সব ধাতুই ঘরের টেম্পারেচারে কঠিন অবস্থা থাকে, মানে মার্কারি পারে না, এটাই বলতে চাইছি। নেক্সট দেখো, ধাতুগুলো কিন্তু সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, কিন্তু কিছু ধাতু আছে যেগুলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নয়, যেমন গ্যালিয়াম এবং সিজিয়াম। এদের যে গলনাঙ্ক সেটা খুবই কম। এছাড়াও সোডিয়াম এবং পটাশিয়াম, এদের গলনাঙ্কও কম হয়। ঠিক আছে, লেখা নিয়ে আমি বলে দিচ্ছি, গ্যালিয়াম এবং সিজিয়াম এদের গলনাঙ্ক কিন্তু খুবই কম হয়। হাতের তালুতে রাখলেই গলে যায় এমন দুটো ধাতু হচ্ছে গ্যালিয়াম এবং সিজিয়াম, এটা মনে রাখবে। কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামকে হাতের তালুতে রাখলে গলে না। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়ামকে হাতের তালুতে রাখলে গলে না, কিন্তু এদের গলনাঙ্কও কম হয়। নেক্সট হচ্ছে 1 নম্বর ছিল এইটা। 2 নম্বর হচ্ছে আয়োডিন। আয়োডিন আমরা দেখলাম যে ধাতুগুলোর কিন্তু ধাতব দ্যুতি থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আয়োডিন, যে অধাতু হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা দ্যুতি আছে, অর্থাৎ সেটাও কিন্তু একটু চকচকে। দ্যুতি শব্দ অর্থ কি এখানে? জাস্ট এ মিনিট। দ্যুতি শব্দ অর্থ কি এখানে? চকচকে। ঠিক আছে, চকচকে, বোঝা গেল? নেক্সট বলছে কার্বন এমন একটি অধাতু যা প্রকৃতিতে বিভিন্ন রূপে পাওয়া যায়, এবং এই জন্য এই বিভিন্ন বিভিন্ন রূপকে কী বলা হয়? কার্বনের রূপভেদ বলা হয়। যেমন ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা রূপ যা কিন্তু সর্বাধিক দৃঢ়, অর্থাৎ ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্স, ন্যাচারালি অকারিং হার্ডেস্ট সাবস্ট্যান্স হচ্ছে ডায়মন্ড। কি বললাম? ন্যাচারালি অকারিং মানে প্রকৃতিতে পাওয়া যায়, হার্ডেস্ট সব থেকে কঠিন সাবস্ট্যান্স মানে পদার্থ, সেটা কি? সেটা হচ্ছে ডায়মন্ড। মনে রাখবে, অর্থাৎ ধাতুগুলো কঠিন হয়, অধাতুগুলোই হচ্ছে নরম হয়, কোমল হয় তুলনায়। কিন্তু ডায়মন্ড, যেটা কিনা কার্বনের রূপভেদ, ঠিক আছে, অ্যালোট্রোপ অফ কার্বন, রূপভেদ ইংরাজি হচ্ছে অ্যালোট্রোপ, অ্যালোট্রোপ অফ কার্বন, সেটা কিন্তু কি সব থেকে হার্ডেস্ট হয়। ঠিক আছে, সেটা মনে রাখবে। ডায়মন্ড হলো কার্বন অ্যামোনিয়াম রূপভেদ যা প্রকৃতিপ্রাপ্ত সর্বাধিক দৃঢ় বস্তু হিসেবে পরিচিত, এবং এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু মারাত্মক, প্রায় 3500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয় ডায়মন্ডের গলনাঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে কার্বনের আরেকটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এটা কিন্তু নরম, গ্রাফাইট কিন্তু নরম, কিন্তু নরম তার জন্য একে বলা হচ্ছে না। আমরা জানি অধাতুগুলো তড়িতের কুপরিবাহী,
অধাতু তড়িতের কুপরিবাহী, কিন্তু এক্সেপশন হচ্ছে গ্রাফাইট, যে কিনা তড়িতের আবার সুপরিবাহী। ঠিক আছে, নেক্সট মনে রাখবে ক্ষার ধাতুগুলো যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, একটু আগে বলেছি, এতটাই নরম যে এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এদের ঘনত্ব গলনাঙ্ক উভয়ই কিন্তু কম হয়। ঠিক আছে, কারণ ধাতুগুলো সাধারণত কঠিন হয়, কিন্তু এদের এই যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এদের কিন্তু আমরা কি দেখি যে এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এরা নরম, মানে এদের যে হার্ডনেস সেটা অত্যন্ত কম হয় এবং এদের ঘনত্বও কম হয়। হলো ক্লিয়ার? আচ্ছা, এবার এনসিইআরটি আমরা যে পার্টে চলে এসেছি, সেখানে এনসিইআরটিতে ধাতু এবং অধাতুর একটা রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে বলা আছে। মনে রাখবে ক্ষারীয় যে তোমাদের অম্লগুলো হয়, সরি, যে অক্সাইডগুলো হয়, সেগুলো কিন্তু ধাতব অক্সাইড হয়। ঠিক আছে, এরকম বলা হয়েছে বেশিরভাগ ধাতু জলে দ্রবীভূত করলে ক্ষারীয় অক্সাইড দেয়। কী দেয়? ক্ষারীয় অক্সাইড দেয়। ঠিক আছে, আর বেশিরভাগ অধাতুকে জলে দ্রবীভূত করলে তারা আম্লিক অক্সাইড দেয়। এটা মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বলে দিচ্ছি। ঠিক আছে, অধাতু বেশিরভাগ, মোস্ট অফ দেম, তাদেরকে যখন তুমি জলে দ্রবীভূত করছো, ওয়াটার, তখন তারা দিচ্ছে আম্লিক অক্সাইড। ঠিক আছে, এরা আম্লিক অক্সাইড কীভাবে বুঝবে? দেখো, আম্লিক অক্সাইড হচ্ছে ব্লু লিটমাসকে, ঠিক আছে, ব্লু লিটমাস তাকে কি করে দেয়? তাকে লাল করে, রেড করে। ঠিক আছে, আর ধাতু তাকে জলে চোয়ালে, ওয়াটার, ঠিক আছে, সেটা হচ্ছে কি? ক্ষারীয় অক্সাইড দেয়। কী অক্সাইড দেবে? ক্ষারীয় অক্সাইড দেবে। যেমন রেড লিটমাসকে সে কী করবে? ব্লু করে দেবে, নীল করে দেবে। ঠিক আছে, তো মনে রাখবে এই দুটো পয়েন্ট এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। লাইনটা একটাই, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নাবলী হিসাবে, তো সেগুলো অ্যান্সার করি। একটু টেক্সট বুক পড়ছি, টেক্সট বুকের মতোই পড়তে হবে। বলেছে ধাতুর নাম করো, এমন একটা ধাতুর নাম করো যে ঘরের উষ্ণতায় তরল পদার্থ। কী হবে? পারদ। যদি বলতে এমন একটা অধাতুর নাম করো যে ঘরের টেম্পারেচারে তোমাদের কী বলে, তরল, সেটা হচ্ছে ব্রোমিন। সেম জিনিস, ধাতু বললে পারদ, অধাতু বললে ব্রোমিন হবে। নেক্সট, সহজেই কাটা যায় কে? সোডিয়ামকে কাটা যায়, লিথিয়ামকে কাটা যায়, পটাশিয়ামকে কাটা যায়। নেক্সট, তড়িতে সুপরিবাহী, সরি, তাপে সুপরিবাহী। দেখো, তাপে সুপরিবাহী ধাতুকে আমরা একটু আগেই পড়েছি, সেটা হচ্ছে কপার, সিলভার, এটা তাপে সুপরিবাহী। তো সিলভার, কপার, এরা তাপে সুপরিবাহী। ঠিক আছে, কুপরিবাহী তো নয়, কারণ কোনো ধাতুই কুপরিবাহী নয়, কিন্তু অতি খারাপ পরিবাহীকে, খারাপ কে, সেটা হচ্ছে লেড, পিবি। ঠিক আছে, নেক্সট বলছে তাপের সুপরিবাহী ধাতু, এ বলছে তাপের কুপরিবাহী ধাতু। দেখো, এরা বেসিক্যালি তারা তাপের কুপরিবাহী নয়, এটা নট অ্যাকচুয়ালি ঠিকঠাক। তাপের কুপরিবাহী তো নয়, এই লেডই অ্যান্সার হবে এখানে, বলেই দিয়েছে এখানে। ঠিক আছে, এটাই লেড অ্যান্সার করছে, নেবে অ্যাকচুয়ালি, কিন্তু ধাতুগুলো তাপের কুপরিবাহী হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অতি কম মাত্রায় তাদের মধ্যে কী যায়? তড়িৎ, মানে সরি, তাপ যাচ্ছে, অতি কম মাত্রায় যাচ্ছে। পিবি যেমন অত্যন্ত কম নেয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বলেছে ঘাতসহ প্রশাসনশীল ধর্মের পার্থক্য কী? মানে ব্যাখ্যা করে দেখো, ঘাতসহ ধর্ম যখন তুমি ধাতুর উপরে হ্যামার করছো, ঠিক আছে, এবং হ্যামার করার ফলে ধাতুগুলো কিসে পরিণত হচ্ছে? শীটে পরিণত হচ্ছে, একদম পাতলা শীটে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ধাতুর ঘাতসহ ধর্ম। আর প্রশাসনশীলতা কি? যখন তুমি তাকে টানছো, সেটা তারে পরিণত হচ্ছে, তখন তাকে বলছি আমরা প্রশাসনশীল ধর্ম। ঠিক আছে, একটা হচ্ছে ম্যালিয়েবিলিটি আর দুই হচ্ছে ডাকটাইলিটি। চলো পরের প্রশ্ন। এইখান থেকে আমরা ধাতুর রাসায়নিক যে ধর্ম সেটা নিয়ে আলোচনা করতে দেখলাম এনসিইআরটিতে এখানে ধাতুর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করা আছে। দেখো, যখন কোনো ধাতু, মানে মেটাল, যখন কোনো ধাতু বা মেটাল সেটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে বা অক্সিজেনের সঙ্গে জোড়ে, তখন সেখানে কিন্তু ধাতব অক্সাইড বা মেটাল অক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? মেটাল অক্সাইড। ঠিক আছে, মেটাল অক্সাইড তৈরি হয়। আর এই মেটাল অক্সাইডগুলো কিন্তু মনে রাখবে, মেটাল অক্সাইডগুলো কিন্তু নর্মালি সলিড হয়। কি হয়? মেটাল অক্সাইডগুলো নর্মালি কী হয়? সলিড হয়। ঠিক আছে, যেমন এখানে বলা আছে, দেখো, ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়া ধাতব অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, কপারকে বায়ুতে উত্তপ্ত করলে কপার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং কালো বর্ণের কপার অক্সাইড তৈরি করে। তাহলে এখান থেকে তুমি কী পেলে? যে কপার অক্সাইডের রঙটা কেমন কেমন বললো, কপার অক্সাইডের রঙ কেমন? কালো। তো এটা দিয়ে প্রশ্ন দিতে পারে যে কপার অক্সাইড কিন্তু কালো রঙের হয়। কপার 2 কেন হয়? কারণ এখানে কপারের যোজ্যতা 2 হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই কপার 2 অক্সাইড।
ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়ামকে একইভাবে তুমি যদি পোড়াও তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডই পাবে। কপারের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যদি একটু বিক্রিয়া ব্যালেন্স করাই, দেখো Cu+O2 আছে, এখানে গেলে তোমার যদি CuO লেখো তাহলে ভুল হয়ে যাবে। কেন? কারণ দেখো O2 আছে, এই 2টা তো এখানে নেই, তার মানে এই জায়গায় একটা 2 দিতে হবে। এই 2 কপারের সঙ্গে জুড়বে, এই 2 অক্সিজেনের সঙ্গে জুড়বে। এবার অক্সিজেনের ব্যালেন্স ঠিক করতে গিয়ে আমরা দেখো কপারের ব্যালেন্স বিগড়ে দিয়েছি। কপার তো এখানে শুধুই ছিল, এখানেও শুধু ছিল, কিন্তু এখানে আমরা 2 কপারের সামনে বসিয়ে দিয়েছি, তাহলে এখানেও আমাকে ব্যালেন্স করার জন্য কপারকে 2 দিতে হবে। তো 2Cu+O2 = 2CuO, এটা হচ্ছে ব্যালেন্স হয়, যেটা এখানে লেখাই আছে অলরেডি। ঠিক আছে। নেক্সট বলেছে যে অ্যালুমিনিয়াম একইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, এর বিক্রিয়াটা দেখো ভালো করে, Al+O2, সেটা কী হবে? Al2O3 হয় কিন্তু, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষা পড়ে অনেক সময়। Al2O2 দিয়ে দেয়, Al2O4 দিয়ে দেয়, নট Al2O3 হবে। এবার তুমি দেখো অক্সিজেনের 3 আছে, পয়েন্ট টু বি নোটেড, আর অ্যালুমিনিয়ামের 2 আছে, তাই না? অ্যালুমিনিয়াম কী আছে? 2 আছে, অক্সিজেনের 3 আছে, বাট এখানে তো কোনোটাই নেই। ঠিক আছে, তো আমরা একে কী ব্যালেন্স করবো কী করে? দেখো আমরা ফার্স্ট একে 2 দিয়ে দিলাম, একে যেই 2 দিলাম, ভালো করে বোঝো, একে যেই 2 দিলাম তার মানে কী করতে হবে আমাকে? এখানেও আমাকে 2 দিতে হবে। ইয়েস অর নো বলো। আমি যদি একে 2 দিই, ঠিক আছে, আচ্ছা তোমরা তো বুঝতে পারবে না, জাস্ট এ মিনিট, ওকে জাস্ট এ মিনিট, তোমাদেরকে ভেঙে বলি কেন এটা হচ্ছে। দেখো এইখানে 2 আছে বলে আমরা এখানে 2 দিয়েছি, ওকে গুড। ঠিক আছে, এখানে 2 আছে বলে আমরা এখানে 2 দিয়েছি, গুড। কিন্তু তুমি দেখো অক্সিজেন তো ব্যালেন্স করা যাচ্ছে না, এখানে 3, এখানে 3, এখানে 2, তো কী করবো তখন? এই সময় কী করতে হয়? 2 আর 3-এর এলসিএম নিতে হয়। 2 আর 3 এলসিএম কত হয় আমাদের? 6। মানে এটাকেও 6 করতে হবে, এটাকেও 6 করতে হবে। এটাকে 6 করার জন্য কী করবো? এর সামনে একটা 3 দিয়ে দাও, 3 2 6 হয়ে যাচ্ছে। একে 6 করার জন্য কী করবো? এর সামনে একটা কী দাও? 2 দাও, কারণ 3 অলরেডি আছে, তো 3 2 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অক্সিজেনের ব্যালেন্স বিগড়ে গেল, মানে সরি ঠিক হয়ে গেল। দেখো অক্সিজেনের 3 2 6 হয়েছে, এখানে দেখো অক্সিজেনের 3 2 6 হয়ে গেছে। এই 2 অ্যালুমিনিয়ামের জন্য যাবে, এই 2 অক্সিজেনের জন্য যাবে। অক্সিজেনকে ফোকাস করো, আমরা কারণ অক্সিজেনের কথাই বলছি। তো অক্সিজেন আগে O3 ছিল, এখন 3 2 6 হয়ে গেছে, তো অক্সিজেন ওকে আছে, কিন্তু অ্যালুমিনিয়াম ব্যালেন্স বিগড়ে গেছে। অ্যালুমিনিয়ামকে আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম, কিন্তু যেই আমরা এখানে এই যে অ্যালুমিনিয়ামের ব্যালেন্সকে ভুল কেন হয়ে গেল? কারণ আমরা অক্সিজেনকে ঠিক করতে গিয়ে অ্যালুমিনিয়াম ব্যালেন্স বিগড়ে দিয়েছি, তাই না? অ্যালুমিনিয়াম ছিল আমাদের 2, এখানে 2 বসিয়েছিলাম, গুড ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে যেই এখানে 2 বসলো সামনে অক্সিজেন ব্যালেন্স ঠিক করার জন্য, সেহেতু অ্যালুমিনিয়াম হয়ে গেল 2 × 2 4 হয়ে গেছে। তো এই জায়গায় আমি এখন এই 2টাকে তুলে দিয়ে আমি এখানে যদি 4 বসিয়ে দিই তাহলেই মিটে যাবে। তো এই দেখো বিক্রিয়াটা হচ্ছে 4Al + 3O2 = 2Al2O3, যেটা এখানে করেছি সেটাই এসছে। বোঝা যাচ্ছে কি না? এইভাবে বিক্রিয়া ব্যালেন্স করতে হয়। আচ্ছা, নেক্সট বলছে কপার অক্সাইডকে হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। দেখ এখানে অ্যাকচুয়ালি এটা যেহেতু টেক্সট বুক, সুতরাং টেক্সট বুকে ব্যাপারটাকে কী করা হয়েছে জানো তো? খিচুড়ি পাকিয়ে হজবলা করে দেওয়া হয়েছে। একটা জিনিস মাথা রাখবে, কিছু ধাতু আছে, পয়েন্ট টু বি নোটেড, কিছু ধাতু আছে যারা ডাইরেক্ট অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। কিছু ধাতু আছে যাদেরকে কী দিতে হয়? তাপ দিতে হয়। যেমন তুমি দেখবে, তুমি যদি ম্যাগনেশিয়ামকে রেখে দাও তাহলে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যদি তুমি তাপ দাও তাকে। ঠিক আছে, ম্যাগনেশিয়ামকে অক্সিজেনের সঙ্গে রেখে যদি তুমি তাপ দাও। কিন্তু পটাশিয়াম, সোডিয়াম এদেরকে কোনো তাপই দিতে লাগে না, এরা কিন্তু ডাইরেক্ট বিক্রিয়া করে। এরা কিন্তু কী করে? ডাইরেক্ট বিক্রিয়া করে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি? ডাইরেক্ট কিন্তু বিক্রিয়া করে। আর এই পটাশিয়াম সোডিয়াম যাতে ডাইরেক্ট বিক্রিয়া না করতে পারে, সেই জন্য পটাশিয়াম সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে রাখা হয়। জানো হয়তো ব্যাপারটা, পটাশিয়াম সোডিয়াম কোথায় রাখা হয়? এদেরকে কোথায় রাখা হয়? কেরোসিনের মধ্যে রেখে দেওয়া হয়। আচ্ছা তোমরা বলবে স্যার জলে রাখলেই তো পারতো, কেরোসিন না করে জলে রাখলেই তো পারতো না, কারণ জলের মধ্যে চুবি রাখলে সেখানে তো অক্সিজেন যেতে পারবে না, কারণ বায়ু তো জলের মধ্যে ঢোকে না। তো তাহলে কেরোসিনের মধ্যে খামোকা রাখতে গেলে কেন? এর কারণ এই ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে, ইভেন কোল্ড ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে। নর্মাল রুম টেম্পারেচারে তোমার বাড়িতে যে জল থাকে তাতে তুমি যদি পটাশিয়াম আর সোডিয়ামকে দাও, বাস্ট করবে, এরকম দুম করে বাস্ট করবে। ঠিক আছে, এবং এটা এক্সোথার্মিক হয়, জলের সঙ্গে এরা কী করে? এর বিক্রিয়া করে, এক্সোথার্মিক প্রসেসে এরা বিক্রিয়া করে। ঠিক আছে, তো মাথা রাখবে পটাশিয়াম সোডিয়াম কিন্তু ডাইরেক্ট বিক্রিয়া করে, যেখানে ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এদের ক্ষেত্রে কী করতে হয়? এদের ক্ষেত্রে তাপ দিতে হয়, তবেই এরা বিক্রিয়া করে। ঠিক আছে, তবেই কী করে? তবে এরা বিক্রিয়া করে।
বোঝা গেছে? বোঝা গেল কি না বলো? এটাকে তাপ দিতে হয় তবেই বিক্রিয়া করে। অনেক কিছুই দেখতে পাচ্ছি এনসিইআরটিতে নেই, এবার তোমরা বলো স্যার এনসিইআরটি দেওয়া আছে তাই করান, তো তাই আমি তোমাদের করাচ্ছি, কিন্তু একটু বলে দিলে বেটার হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামকে কিন্তু তাপ দিতে হয়। এবার একটা জিনিস দেখো, আরও কিছু জিনিস আছে যাদেরকে তাপ দিলেও তারা বিক্রিয়া করেই না, যেমন লোহাকে তুমি যদি হালকা গরম করো তাহলে কি সে বিক্রিয়া করবে? করবে না। কিন্তু মনে রাখবে লোহার চূর্ণকে, ঠিক আছে, লোহার চূর্ণ, তাকে যদি তুমি অনেকক্ষণ ধরে তাপ দাও তাহলে তারা কিন্তু বিক্রিয়া করে এবং ফেরাস অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? অনেকক্ষণ, এদেরকে কি প্রয়োজন হয়? অনেকক্ষণ প্রয়োজন হয়। কেমন তাপ প্রয়োজন হয় এদের ক্ষেত্রে? অনেকক্ষণের তাপ প্রয়োজন হয়, ঠিক আছে? তবে লোহা বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অল্প তাপে বিক্রিয়া করে। পটাশিয়াম সোডিয়াম তাপই লাগে না, তাই বিক্রিয়া করে দেয়। আর লোহাকে অনেক তাপ দিলে তবে বিক্রিয়া করে। বোঝাতে পারছি আমি? ঠিক আছে, লোহা, কপার, ঠিক আছে, শুধু লোহা নয়, লোহা, কপার, এদেরকে কিন্তু অনেকক্ষণ তাপ দিতে হয় তবে বিক্রিয়া করে, অনেকক্ষণ তাপ। হলো ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কথা লিখেছে দেখো। আচ্ছা, এই স্লাইডটাকে আমি আরেকবার আনছি, এখানে তো লেখার জায়গায় নেই। দেখো, কিছু ধাতব অক্সাইড আছে, আমরা তো এটা একটু আগে দেখলাম যে ধাতব অক্সাইড যেগুলো আছে, ধাতব অক্সাইড, ঠিক আছে, এরা মূলত কি হয়? এরা মূলত ক্ষারীয় হয়। একটু আগে আমরা দেখলাম। কেন ক্ষারীয় হয়? কেন ক্ষারীয় হয়? কীভাবে বুঝবো এটা ক্ষারীয় হয়? লিটমাসের মধ্যে দিলে, এই লিটমাস যদি রেড হয়, লাল লিটমাস হয়, তাহলে তাকে কিসে পরিণত করে? ব্লু বা নীল রঙের করে দেয়, ঠিক আছে? এটা আমরা দেখলাম, একটু আগে লিখেছি তোমাকে। এছাড়াও এরা যেহেতু ক্ষারীয়ধর্মী, ফলে নির্ঘাত এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। নির্ঘাত এরা কী করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। করবে কি করবে না? বিক্রিয়া করবে, ঠিক আছে, বিক্রিয়া করে। এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এই কথাটা এখানে দেখো এক্স্যাক্টলি লেখা আছে যে কপার অক্সাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ডেফিনেটলি করবে, কারণ কপার তো ক্ষারীয় অক্সাইড। সো ডেফিনেটলি কপার ধাতব হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ডেফিনেটলি করবে। কপার অক্সাইড CuO ডেফিনেটলি HCl এর সাথে বিক্রিয়া করবে। CuO কপার অক্সাইড ডেফিনেটলি কী করবে? HCl এর সঙ্গে বিক্রিয়া করবে। বোঝা গেছে কি বললাম? কেন বিক্রিয়া করবে? কারণ ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, করে কি উৎপন্ন করে? একটা লবণ উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। এখানে বেসিক্যালি তাই ঘটবে। লবণটা কি? লবণটা হচ্ছে কপার ক্লোরাইড, CuCl2 উৎপন্ন হবে, আর তার সঙ্গে H2O উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, ঠিক আছে? CuO প্লাস HCl, সেটা হচ্ছে CuCl2 প্লাস H2O উৎপন্ন করবে, ঠিক আছে? এখানে বলা নেই, আমি বলে দিলাম। এবার একটা ব্যাপার দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যেটা বলা আছে সেটাকে বলি। কি বলা আছে? এখানে বলা আছে যে কিছু কিছু ধাতব অক্সাইড আছে যারা, ভালো করে বুঝবে, কিছু কিছু ধাতব অক্সাইড আছে যারা ক্ষারীয় চরিত্রের হয়। মানে বেশিরভাগ ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় চরিত্রের হয়, যেটা আমি এখানে লিখেওছি। কিন্তু কিছু ধাতব অক্সাইড আছে যারা ক্ষারের এবং অ্যাসিডের উভয়ের গুণাবলী বহন করে। ক্ষার এবং অ্যাসিড উভয়ের গুণাবলী বহন করে। এগুলোকে বলা হয় উভধর্মী অক্সাইড। এগুলোকে কি বলা হয়? উভধর্মী অক্সাইড। তার মানে আমরা কি বুঝলাম? যে ধাতব অক্সাইড মেনলি দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্ষারীয়ধর্মী, দুই হচ্ছে উভধর্মী। উভধর্মীকে ইংলিশে বলা হয়, আচ্ছা এইখানে না লিখে আমি বরঞ্চ এখানে লিখে দিই, কারণ এগুলো হচ্ছে ছোটো ছোটো পয়েন্ট, একটু মনে রাখবে, কারণ পরীক্ষার সময় যে অ্যাম্ফোটেরিক শব্দটা বাংলায় লিখে দেয় তখন তোমরা প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? ওকে, এই যে এখানে লেখাই আছে, লেখার কিছু নেই, অ্যাম্ফোটেরিক, এই যেগুলো লেখাই আছে। কী লেখা আছে? অ্যাম্ফোটেরিক। বোঝা গেছে কি বললাম? এরা উভধর্মী অক্সাইড বলা হয় বা অ্যাম্ফোটেরিক অক্সাইড বলা হয়। কেন? কারণ এরা, দেখো এই দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে এ কার সাথে বিক্রিয়া করছে? দেখো এ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবেই, এবং এখানে এর কোন চরিত্র প্রকাশ পাচ্ছে? এর ক্ষার ধর্মিতা প্রকাশ পাচ্ছে। কি ধর্মিতা? ক্ষার ধর্মিতা। এই যে ক্ষার ধর্মী, সেইটা এখানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? বেসিক নেচার। ক্ষার ধর্মী ইংরেজি হচ্ছে বেসিক নেচার প্রকাশ পাচ্ছে এর, ঠিক আছে? কিন্তু দেখো এই অ্যালুমিনিয়াম অক্সাইড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, NaOH সাথে বিক্রিয়া করছে। এখানে এর কি ধর্মিতা প্রকাশ পাচ্ছে? এই যে অ্যাসিড ধর্মী সেটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? এই যে অ্যাসিড ধর্মী সেটা প্রকাশ পাচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, তার মানে ও ক্ষার হিসেবে বিক্রিয়া করছে। আর এই অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন অ্যাসিড হিসেবে বিক্রিয়া করছে, মানে বোথ ক্যারেক্টারিস্টিক আর প্রেজেন্ট হেয়ার। সিমিলারলি দেখো আরেকটা তোমাদের আছে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কেটা এখানে লেখা নেই। জিঙ্কও কিন্তু এরকম বিক্রিয়া করে এবং ZnCl2 উৎপন্ন করে এবং H2O উৎপন্ন করে।
জিঙ্ক যখন বিক্রিয়া করবে। এ দেখো এখানে বলা আছে, মনে হয় হ্যাঁ এই যে বলা আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড হচ্ছে মোস্ট পপুলার উপধর্মী অক্সাইড। এমন না যে দুটোই হয়, এমন না যে দুটোই হয়, আরও আছে, বাট অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড হচ্ছে মোস্ট পপুলার অ্যাম্ফোটেরিক অক্সাইডের মধ্যে পড়ে। ঠিক আছে, মোস্ট পপুলার অ্যাম্ফোটেরিক অক্সাইডের মধ্যে পড়ে, যেখানে অ্যালুমিনিয়ামের যে দুটোর সঙ্গে বিক্রিয়া সেটা লেখাই আছে। নেক্সট দেখো ধাতব অক্সাইডগুলো কিন্তু জলে অদাব্য, কিন্তু অনেক ধাতব অক্সাইড কিন্তু জলে দ্রবীভূত হতে পারে এবং দ্রবীভূত হয়ে কী উৎপন্ন করে, তারা ক্ষার উৎপন্ন করে, যেটাকে ইংলিশে বলা হয় অ্যালকালি। কি বলা হয়? অ্যালকালি। মনে রাখবে এই যে আমরা বলি না বেজ, বেজ মানে কিন্তু বেসিক্যালি ক্ষারক, বেজ মানে কিন্তু ক্ষার নয়, অ্যালকালি হচ্ছে ক্ষার, যারা জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, কিছু কিছু ধাতব অক্সাইড আছে যারা কী করে জলে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে। সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এরা কিন্তু জলে দ্রবীভূত হয়ে নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী ক্ষার তৈরি করছে। কী ক্ষার তৈরি করছে? দেখো Na2O, দেখো এই যে সোডিয়াম অক্সাইড Na2O, এ জলের সঙ্গে মিশে দেখো NaOH উৎপন্ন করছে। একটা জিনিস এখানে বলি, এটা রেল এই সাধারণ জিনিস দিয়ে কীভাবে প্রশ্ন দেবে দেখো, তোমাদের ফর্মুলাটা লিখে দেবে এরকম Na2O, যেটা এখানে লেখা আছে, প্লাস H2O, কী উৎপন্ন হচ্ছে তোমাদের? NaOH উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তোমাদের বলবে এই বিক্রিয়ায় কোনটা সলিড, বা কোন দুটো সলিড, বা কোনটি সলিড, এটা বলে দেবে। কী বলবে? কোনটা সলিড, কোনটা সলিড, এটা বলে দেবে। বলো এবার, তুমি তো এই বিক্রিয়াটা এমনি জানো, এই পেজে কিছু আছে নাকি? তোমার তো মনে হচ্ছে এতক্ষণ ধরে পড়ে এসেছে আর কোনো প্রশ্নই মনে হচ্ছে না ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি আমি প্রশ্ন তৈরি করলাম, এবার তুমি বলো, তুমি বলো কোনটা সলিড। মনে রাখো এটা জলের ওপর, মানে এই যে এইটা সোডিয়াম অক্সাইড, একে জলের মধ্যে দেওয়া হচ্ছে তবে এটা উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে জলীয় দ্রবণ হিসেবে উৎপন্ন হবে, মানে অ্যাকুয়াস। অ্যাকুয়া শব্দের অর্থ হচ্ছে অ্যাকুয়াস মানে জলীয়। এটা তো অলরেডি জল, এটাকে লিকুইড বলা হয়, এটা কিন্তু অ্যাকুয়াস বলা হয় না। জলীয় দ্রবণকে বা গলিত জিনিসকে গলিত নয়, জলীয় দ্রবণকে অ্যাকুয়াস লেখা হয়। পয়েন্ট টু বি নোটেড। এই যে জলীয় দ্রবণ, এটা মুছে দিচ্ছি, এটা তো প্রশ্ন দিয়েছিলাম, তোমরা অনেকেই বলতে পারো নি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এখানে ভালো করে খেয়াল করো। এইটাকে আমরা অ্যাকুয়াস বলি। অ্যাকুয়াস মানে কি? জলীয়। জলীয় মানে কি? জলের সঙ্গে মিশ্রিত অবস্থায় আছে। লিকুইড বলতে দুটো বোঝায়, একটা হচ্ছে তরল বোঝায় ইটসেলফ, আর গলিত অবস্থাকে বোঝায়, গলিত অবস্থাকে বোঝায়। তাহলে এরা এ দুটো তো নয়, তাহলে সলিডকে, এই সলিড, এস ফর সলিড, এস দিয়ে সলিডকে বোঝানো হয়। তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু সলিড হয়, মানে সোডিয়াম অক্সাইড কিন্তু সলিড হয়। আমি তোমাদের বলেছিলাম যে ধাতব অক্সাইড এবং ক্লোরাইডগুলো সলিড হয়, একটু আগেই বলেছি, তার মানে এটাই সলিড হবে। ঠিক এখানে দেখো রয়েছে পটাশিয়াম K2O, তার সঙ্গে যখন জলের বিক্রিয়া করাচ্ছ তখন পটাশিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে। কী উৎপন্ন করছে? পটাশিয়াম হাইড্রক্সাইড। আর একটা জিনিস, এই হাইড্রক্সাইড বললাম বলে মনে পড়লো, মনে রাখবে এই OH যদি থাকে তাহলে সেটা হাইড্রক্সাইড হয়। কি হয়? হাইড্রক্সাইড হয়। কেন হাইড্রক্সাইড? কেন? H চলে আসছে, মানে হাইড্রোজেন এখানে অ্যাড হচ্ছে, সো এটা হাইড্রো অক্সাইড। দেখো ও আছে, Hও আছে, মানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, সো হাইড্রা অ্যান্ড অক্সাইড, হাইড্রক্সাইড। ঠিক আছে, এটাও পটাশিয়ামের জন্য সেম হয়। ক্লিয়ার হইল? চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, পরের পার্টে এগোনোর আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমাদের কিন্তু পেড কেমিস্ট্রি ক্লাস চলছে। এই পেড কেমিস্ট্রি যেটা, সেটা কিন্তু আমাদের যে কম্বো ব্যাচ আছে, ঠিক আছে, তার মধ্যে আছে। ঠিক আছে, তোমরা পুরো কম্বো ব্যাচটাকেই কিনতে পারবে এবং খুব লো প্রাইসে তোমাদের কম্বো ব্যাচটাকে দেওয়া হবে। তোমরা যখনই কুপন কোড 107 ইউজ করবে, এটা কুপন কোড, এটা ইউজ করবে, প্রোমো কোড যেটাকে বলো, তখনই তোমরা 99 টাকা ওখানে ছাড় পেয়ে যাবে। রথে আমাদের 150 টাকা ছাড় দেওয়া হয়েছে এবং সেটা রথ যেদিন হয়েছে সেদিন থেকে তোমাদের আগের দিন, মানে কালকে রাত্রি 12টা অবধি ছিল। অনেকে সেটা নাও নি, তো আমি বলবো তোমরা কুপন কোড 107, এই ইনভার্টেড কমা দিচ্ছি মানে জানো, ইনভার্ট কমা ওখানে গিয়ে মেরে দিও না, তাহলে হবে না কিন্তু। জাস্ট 107 লিখবে, বাই নাও করবে, আগে অ্যাপটাকে ডাউনলোড করে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর যদি রেজিস্টার করা থাকে তোমরা লগ ইন করতে পারবে। আগে রেজিস্টার, তারপর লগ ইন, মানে অ্যাপ চিনবে যে তুমি হচ্ছে সেই ব্যক্তি, তারপর বলবে ভাই এসো, যেমন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলো তারপর অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করা যায়, ব্যাপারটা সেরকম। তো আগে রেজিস্টার করবে, তারপর তোমরা কী করবে, অনলাইনে লগ ইন করতে পারো। যাই হোক, রেজিস্টার প্রথমবার করলে আর লগ ইন করার দরকার পড়ে না। তো পেড কেমিস্ট্রি ক্লাসটা 107 টাকা, 107 যে কুপন কোড, এই কুপন কোডটাকে তুমি ইউজ করে 99 টাকা ছাড় পাবে। 99 টাকা দাম নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার 99 টাকা কি দাম, আমাকে মানে আমাদের অ্যাডমিনকে জিজ্ঞেস করেছে, তা আমি মানে আমাদের অ্যাডমিন উত্তর দিয়েছেন যে 99 টাকা দাম না, 99 টাকা ছাড়। এর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমাদের যে কম্বো ব্যাচ আছে, যার মধ্যে ফিজিক্স আছে, ঠিক আছে,
কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে এবং বায়োলজি আছে। শুধু এদের ডিটেল তো করানোই হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়ো ডিটেল তো করানোই হচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে ওখানে মক টেস্টও নেওয়া হচ্ছে। যেমন ফিজিক্সের অলরেডি একটা মক টেস্ট এসছে, 30 কোশ্চেন্স ছিল তাতে, ঠিক আছে, প্রবাহী তড়িতের ওপর, তাতে নিউমেরিক্যালস সমেত, বেশিরভাগটাই নিউমেরিক্যালস ছিল ইনফ্যাক্ট, ঠিক আছে, সমেত কোশ্চেন্স এসছে এবং দারুণ দারুণ প্রশ্ন আছে। স্টুডেন্টের কাছে খুব ভালো আমরা রিপ্লাই পেয়েছি, তারা বলে যে ইয়েস স্যার এরকম ধরনের প্রশ্ন সলভ করলেই তো আমরা হবে। তো ব্যাপারটা হচ্ছে এই, তো 499 টাকা অ্যাকচুয়াল প্রাইস, তুমি যদি 99 টাকা 107 কুপন কোড ইউজ করো তুমি 99 ছাড় পাবে, ঠিক আছে, এটাকে অ্যাভেল করতে পারো। আরেকটা জিনিস, আমাদের উল্টো রথও একটা আমাদের একটা আসবে আবার, ঠিক আছে, যদি কেউ চাও যে উল্টো রথে নেবে তা সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি আগে থেকেই জানিয়ে দিলাম আমাদের উল্টো রথেও কিন্তু এর থেকে বেশি ছাড়ের একটা আসবে। কিন্তু ঘটনা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, সামান্য 50 টাকা, সামান্য 100 টাকার জন্য অত দেরি করে কোর্সটাকে নিও না, যদি নেওয়ার কথাই ভাবো। আর যদি অন্য কোথাও নিয়ে থাকো গুড, যেখানে নিয়েছো সেখানেই পড়ো, ভালো করে পড়ো, ব্যাস এটাই হচ্ছে কথা। কিন্তু যদি এই কোর্সটা নেওয়ার কথা ভাবো, দেরি করবে না, তার কারণ হচ্ছে রেল কবে ঘোষণা করে কোনো ঠিক নেই, ঠিক আছে। আমরা চেষ্টা করছি এই কোর্সটাকে, এটা তো নিউ কোর্স, আমরা চেষ্টা করছি এই কোর্সটাকে জুলাইয়ের মধ্যে কমপ্লিট করার। ম্যাথ কমপ্লিট হবে বলে মনে হয় না, কিন্তু সায়েন্সটাকে আমরা জুলাইয়ের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো, কারণ ম্যাথের সিলেবাসটা বড্ড বড়। ম্যাথ আমাদের অগস্ট লাগবে, কিন্তু অনেস্টলি যেটা হবে সেটা বলছি, ঠিক আছে, কারণ কাল দেখো কোর্স কালকে শেষ করে দেওয়া যায়, কোর্স তো কালকে শেষ করে দেওয়া যায়, ম্যাটার ওটা নয়, কি মেটেরিয়াল দিচ্ছি সেটা তো ইম্পর্টেন্ট। আর আমি সত্যি কথা বলতে ব্যাখ্যা না করলে আমার মন ভরে না, এটা একদম ইম্পর্টেন্ট কথা। আমি যতটুকু জানি, যেটুকু জানি সেটুকু যদি আমি না বলি তাহলে মন সত্যি কথা বলতে ভরে না। তো দেখতে পাচ্ছ দুটো স্যাম্পেল আমি এখানে দিয়েছি, এইভাবে পড়ানো হচ্ছে, একদম এঁকে কোথায় কী রিয়াকশান হচ্ছে তাতে বেটার মনে থাকে, সোজা কথা বলতে। শুধু তাই নয়, এখানে তুমি যেমন একটু আগে বললাম যে মক টেস্ট দিতে পারবে, তার সঙ্গে তুমি এমওসিকে আসলে ওই মেসেজের ভাষা লিখে লিখে হোয়াটসঅ্যাপে নাইট হচ্ছে NIT বা NI8 এসব লিখে লিখে মকের বানান এনাম হয়ে যাচ্ছে। তো মক টেস্ট তোমরা দিতে পারবে, তার সাথে তোমরা PDF পাবে, PDF কিন্তু ইন অ্যাপ পাবে, PDF ইজ নট প্রিন্টেবল, পয়েন্ট টু বি নোটেড, PDF ইজ নট প্রিন্টেবল, PDF তোমরা ইন অ্যাপ পাবে। এবং তোমরা যে ভিডিও করছো সেগুলোকে তোমরা সব ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, ভিডিও ক্যান বি ডাউনলোডেবল, ভিডিও এবং PDF দুটোই ডাউনলোড করতে পারবে। কোথায় থাকবে? অ্যাপের মধ্যে থাকবে, ঠিক আছে, ডাউনলোডেবল, এগুলো ডাউনলোডেবল, কিন্তু কোথায় থাকবে? অ্যাপে থাকবে, ঠিক আছে, এগুলো সব ডাউনলোডেবল। বোঝা যাচ্ছে? ক্লিয়ার আশা করি। এই হচ্ছে ছোট্ট একটা ঘোষণা ছিল, জাস্ট তোমাদের করলাম। 99 টাকা তোমরা ছাড় পাবে 499-এর ওপরে, মানে 400 টাকা তোমরা কোর্সটা কিনতে পারবে। আর যদি চাও উল্টো রথ অব্দি ওয়েট করে যেতে পারো, উল্টো রথেও তোমাদের একটা ভালো রকমের ছাড় আসবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো, এইভাবে আমাদের পড়ানো হচ্ছে। এটা দুটো স্যাম্পেল দিলাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব স্যাম্পেল দেওয়া যায়, বাট কী করতে দেবো তোমরা জানো আমি কেমন পড়াই। চলো পরের প্রশ্ন, মানে পরে যেটা আলোচনা করছি সেটাই। আচ্ছা, এখানে দেখে নিও একটু, কেমিস্ট্রি বানানটা TY হয়ে গেছিলো, TRY হবে। চলো পরেরটা পড়া যাক। বলেছে যে সমস্ত ধাতু অক্সিজেনের সাথে সমান হারে, দেখো সব ধাতু, মানে এখানে বলেছে যে সমস্ত, মানে এই দেখছি যে এই পর্যন্ত এসছে, এখান থেকে পড়ো, সমস্ত ধাতু কিন্তু অক্সিজেনের সঙ্গে সমান হারে বিক্রিয়া করে না, ঠিক আছে। অক্সিজেনের প্রতি বিভিন্ন ধাতুর সক্রিয়তা বিভিন্ন রকমের। একটু আগে তোমাদের বলেছি যে সোডিয়াম আর পটাশিয়াম বাতাসে যেই রাখবে সঙ্গে সঙ্গে এরা কিন্তু আগুন ধরে যাবে, মানে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করতে আরম্ভ করবে। এটাই বলা আছে পরে, যে পটাশিয়াম এবং সোডিয়ামকে তুমি যদি আগুনে মানে ডাইরেক্ট উন্মুক্ত রাখো তাহলে তাতে কী হয়ে যায়? আগুন ধরে যায়, ঠিক আছে। তাই এদেরকে সংরক্ষণ করার জন্য বা আকস্মিক দগ্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য কেরোসিনের মধ্যে ওকে চুবিয়ে রাখা, একটু আগেই বলেছি, ঠিক আছে। দেখো হয় কি, তুমি সোডিয়াম আর পটাশিয়ামকে যদি বের করো তাহলে এরা এতটাই তোমার মানে বিক্রিয়ামুখী থাকে যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, সেই জন্য একে কেরোসিনের মধ্যে চুবিয়ে রাখা হয়, যেটা বলেছি। নেক্সট বলছে সাধারণ উষ্ণতায় ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড এরা কিন্তু ডাইরেক্ট বিক্রিয়া করে না, এদের ধাতব পৃষ্ঠতলে এক ধরনের অক্সাইডের আবরণ পড়ে। ম্যাগনেসিয়াম অক্সাইডের আবরণ পড়ে যায়, অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ পড়ে, জিঙ্ক অক্সাইডের আবরণ পড়ে, লেড অক্সাইডের আবরণ পড়ে। অর্থাৎ ধরো তুমি একটা অ্যালুমিনিয়ামকে এখানে রাখলে, ঠিক আছে, তো হয় যেটা সেটা হচ্ছে এদের ওপরে একটা আস্তরণ পড়ে থাকে, ঠিক আছে, এই আস্তরণ এটা হচ্ছে অক্সাইডের আস্তরণ, ঠিক আছে, অক্সাইডের আস্তরণ। আমি আবারও বলছি, যারা পেডে আছো এখানে আমি NCERT-টাকে একবার রিভিশন করাচ্ছি, তো সবাই পেড ক্লাসটা দেখার পরে একবার এই NCERT-টাকে রিভিজাইজ করে নেবে, তাহলে তোমাদের কিছু বাদ থাকবে না। যদি কিছু ওখানে বাই চান্স আমি মিস করে যাই তাহলে সেটা এখানে তোমাদের হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। ওই জন্য ফ্রি যারা পাচ্ছ তারা চেষ্টা করো পেড নেওয়ার, আর যদি না পারো তাহলে এটাকে ভালো করে করো। আর যারা পেডে আছে তারা গ্যারেন্টি সহকারে এটাকে দেখো, একদম মাথা রাখবে, ফ্রি পেড নিয়েছো মানে এমন নয় যে ফ্রি ক্লাসগুলো দেখবে না, এটা ঠিক নয়। তো
তো দেখো এই অক্সাইডে আস্তরণ পড়েছে, এই অক্সাইডে আস্তরণ কী হয়, ফার্দার একে অক্সিজেনের হাত থেকে আটকায়, ঠিক আছে, ফার্দার একে কী করে, অক্সিজেনের হাত থেকে আটকে দেয়। ওকে, কিন্তু তুমি যদি একটু তাপ দাও, এখানে যদি তুমি সামান্য কী দাও, তুমি যদি একটু তাপ দাও, ঠিক আছে, এখানে যদি তুমি তাপ দাও, এইগুলো হচ্ছে তাপ সোজা কথা বলতে, কারণ আগুন নর্মালি হলুদ দেখতে হয়, ঠিক আছে, তুমি তাপ দাও, এটা হচ্ছে আগুন, তখন কি হয়, এই অক্সাইডের আস্তরণটা জারিত হয়ে যায় এবং এই যে ধাতুটা সেটা বেরিয়ে আসে, যেই ধাতু বেরিয়ে আসে তখন এই ধাতু আবার ফার্দার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ফলে অক্সাইড তৈরি হয়। এটাই এখানে বলেছে, দেখো এই রক্ষাকারী আস্তরণটাকে পরবর্তীকালে জারণ থেকে রক্ষা করে, জারণ থেকে রক্ষা করে মানে কি, ফার্দার এই ধাতুকে অক্সিজেনের হাত থেকে রক্ষা করে। জারণ কাকে বলা হয়, জারণ কাকে বলা হয়, জারণ তো তখনই ঘটে না, ভালো করে বুঝবে, জারণ কখন হয়, এই যে জারণ বলেছে, এই জারণ বেটা হয় কখন, যখন অক্সিজেন জুড়বে, তোমার বাড়িতে যদি অক্সিজেন অতিথি হয়ে আসে আর যদি তুমি তাকে ঘরের মধ্যে ঢুকতে দাও, তুমি জারিত হয়ে যাবে। তো এরা অক্সিজেনকে সাধারণত ঢুকতে দেয় না, কারণ এদের চারপাশের অক্সাইডে আবরণ থাকে, ফলে জারণ হওয়া আটকায় এরা, ঠিক আছে, ফার্দার জারণ থেকে রক্ষা করে, সেটাই বলেছে, ঠিক আছে। কিন্তু এদের যদি একটু তাপ দাও তখন এই আস্তরণটা রিমুভড হয়ে যায়, ফলে এরা কিন্তু আবার কি হয়, আবার জারিত হয়, কারণ বাতাসের অক্সিজেন এদের সঙ্গে আবার বিক্রিয়া করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আয়রনকে কিন্তু উত্তপ্ত না করলে দগ্ধ হয় না, ঠিক আছে, উত্তপ্ত করলে দগ্ধ হয় না, মানে তুমি যদি আয়রনকে নর্মালি যদি উত্তপ্ত করো তাহলে দগ্ধ হবে না, অর্থাৎ পুড়বে না, কিন্তু আয়রন চূর্ণকে কিন্তু বার্নার শিখাতে ছেটানো হলে তীব্রভাবে দগ্ধ হয়। এর একটা নর্মাল কারণ আছে, ঠিক আছে। আয়রন ফিলিংস, আয়রন চূর্ণ ইংরেজি হচ্ছে আয়রন ফিলিংস, ফিলিংস বানানো হচ্ছে FILLING হয়, যেটা সেটা হচ্ছে দেখো আয়রন ফিলিংসগুলো খুব পাতলা হয়, ঘনত্ব একটা ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা তোমরা নিম্ন ক্লাসে পড়বে না, ঘনত্বের সঙ্গে আগুন ক্যাচ করছে কতটা সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তুমি দেখবে অনেক মোটা জিনিস, দেখো কাঠেও তো আগুন ধরে, ঠিক আছে, কিন্তু কাঠ যদি পাতলা হয় দ্রুত আগুন ধরে, আর কাঠ যদি মোটা হয় আগুন ধরতে সময় নেয়, ব্যাপারটা এখানে ঠিক এক্স্যাক্টলি তাই। নর্মাল লোহার টুকরোকে তুমি যদি আগুনে ফেলো তাহলে দেখবে অতি 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 সময় ধরে রেখে দিলে তবে তারা দগ্ধ হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি আয়রন ফিলিংস বা আয়রনের চূর্ণকে দাও তাহলে দেখবে সেটা তাড়াতাড়ি দগ্ধ হচ্ছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দেয়ার ডেন্সিটি ইজ ভেরি লো, ঠিক আছে, তাদের ঘনত্ব কি অত্যন্ত কম বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে দেখো। আচ্ছা এবার তোমরা বলবে যে দেখো কিভাবে মানুষ ভুল ব্যাখ্যা মানে নিয়ে ফেলে, কোনো জিনিস বললে তার ভুল ব্যাখ্যা কীভাবে মানুষ নিয়ে ফেলে। তোমরা হয়তো বলবে যে স্যার এই যে আয়রনের তো ঘনত্ব তো এটা তো ন্যাচারাল ধর্ম, আর ঘনত্ব ডেন্সিটিতে একটা কোনো একটা কিছুর তার ঘনত্ব তো ন্যাচারাল, তাই না, তো ঘনত্ব কী করে এখানে ওখানে চেঞ্জ হয়, জলের ঘনত্ব কত এত, তামার ঘনত্ব কত এত, আমরা তো বলি না এত কেজি তামার ঘনত্ব এত, তা বলা হয় না, তার মানে একটা ডেফিনিট পার্ট, ওটা একটা ডেফিনিট একটা ইউনিট, ওটা চেঞ্জ হয় কী করে সরু বা মোটা করলে। আমি এখানে ঘনত্ব বলতে বেসিক্যালি আমি মোটা না সরু তার কথা বলতে চেয়েছি, ঠিক আছে, তো ঘনত্ব শব্দটা ইয়েস ডেফিনেটলি আমার ইউজ করা উচিত হয়নি, আমি বলতে চেয়েছি মোটা বা সরু তার উপর ডিপেন্ড করে, বোঝা যাচ্ছে। নেক্সট দেখো কী বলছে, সেটা হচ্ছে আচ্ছা ঘনত্ব কাকে বলে জানো তো, ঘনত্ব হচ্ছে একটা নির্দিষ্ট কিউবিক আয়তনে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কিউবিক আয়তনে কতটা পদার্থ আছে তাকে আমরা বলি ঘনত্ব। কি বললাম, একটি নির্দিষ্ট কিউবিক আয়তনে, কিউবিক মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকে যদি যুক্ত করো, ঠিক আছে, MKS পদ্ধতি হলে মিটার কিউব, ঠিক আছে, CGS পদ্ধতি হলে সেমি কিউব, এই পুরোটাতে কতটা পদার্থ আছে, ঠিক আছে, তাকেই বলা হয় ঘনত্ব, বোঝা যাচ্ছে কী বললাম। আচ্ছা এবার দেখো এখানে বলছে যে এখানে একটা জিনিস বলেছে দেখো যে কপার দগ্ধ হয় না, কিন্তু উত্তপ্ত কপার কালো বর্ণের কপার অক্সাইডের আস্তরণ দ্বারা আবৃত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, কপারও কিন্তু দগ্ধ হচ্ছে না, কিন্তু উত্তপ্ত কপার কী তৈরি করছে, একটা কালো বর্ণের কপার 2 অক্সাইড উৎপন্ন করছে, ঠিক আছে। সিলভার গোল্ড এরা অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, এমনকি উচ্চ উষ্ণতাতেও নয়। তো তোমরা বললে তাহলে স্যার গোল্ড তো বিগলিত হয়ে যায়, ইয়েস গোল্ড বিগলিত হয়, কিন্তু গোল্ড অক্সাইড তৈরি করে না। আগুনে গোল্ডকে দিলে, তোমরা তো স্বর্ণকারের কাছে যাও গয়না বানাতে, মানে যারা মেয়েরা আছো, আগুনে গোল্ডকে দিলে আগুনে গোল্ডকে দিলে গোল্ড বিগলবে, ঠিক আছে, গোল্ড কী করবে, বিগলে যাবে, বিগলে যাবে মানে কি, মানে ওটা গলে যাবে, কিন্তু ওটা কিন্তু কোনোভাবেই কী হবে না, অক্সাইড তৈরি করবে না, আমি এইটাই বলতে চাইছি, ঠিক আছে। তো সিলভার গোল্ড ইভেন প্লাটিনামও কিন্তু
অক্সিজেনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এমনকি উচ্চ তাপমাত্রাতেও করে না। ক্লিয়ার হয়েছে? দেখো আয়রন এবং কপার তারা গলে না, কিন্তু কি করে, আয়রন তো গলেই না, কপার একটা কালো বর্ণের আস্তরণ কপার অক্সাইড তৈরি করে ফেলে। হলো ক্লিয়ার? ওকে, চলো দেখো এখানে এনসিইআরটি দুটো কলম দিয়েছে। এনসিইআরটি কিন্তু পয়েন্ট টু বি নোটেড, একটা স্পেশাল চ্যাপ্টার এনসিইআরটির এই ধাতু অধাতুর মধ্যে আছে, সেকশন আছে, সেটা হচ্ছে কীভাবে ধাতুর ক্ষয়রোধ করা যায়। তো মনে রাখবে ক্ষয়রোধ যে পার্টটা রয়েছে ওটাকে তো এনসিইআরটি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই পার্টটাকে কিন্তু এনসিইআরটি থেকে বাদ দেওয়া হয়নি। এই যে এখানে যেটা লেখা রয়েছে এটাও কিন্তু ওই ক্ষয়রোধী ব্যাপারের ওপরেই একটা কলম তৈরি করা হয়েছে, এটা কিন্তু পড়তে পারে। তো দেখো কী বলেছে, অ্যালুমিনিয়ামের একটা পুরু আস্তরণ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় অ্যানোডাইজিং। তোমরা একটু আগেই দেখলে যে অ্যালুমিনিয়ামের ওপর নর্মাল একটা আস্তরণ পড়েই থাকে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ, কিন্তু এই আস্তরণটাকে যদি মোটা করতে হয় তখন আমরা অ্যানোডাইজিং পদ্ধতিকে ইউজ করি। ঠিক আছে? কি হয়, অ্যালুমিনিয়ামকে বাতাসে রাখলে একটা সরু সূক্ষ্ম আস্তরণ পড়ে, এই আস্তরণটাই অ্যালুমিনিয়ামকে কী করে, পরবর্তীকালে অপক্ষয় বা বাধার সৃষ্টি করে অ্যালুমিনিয়ামের, মানে জারণ হওয়া থেকে আটকায়। ঠিক আছে? অক্সিডেশন হওয়া থেকে কী করে, আটকায়। অক্সিডেশন হওয়া থেকে মেনলি কী করে, এইটাই আটকায়। এবার যদি আস্তরণটার পুরুত্ব বৃদ্ধি করতে হয় তখন আমরা কি করি, অ্যানোডাইজিং করি। অ্যানোডাইজিংয়ের ফলে কি হয়, একটা পরিষ্কার অ্যালুমিনিয়াম পাত্রকে অ্যানোডে রাখা হয়। ঠিক আছে? এবং লঘু সালফিউরিক অ্যাসিডকে কী করা হয়, তড়িৎ বিশ্লেষিত করা হয়। এর ফলে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, আর সেটা অ্যালুমিনিয়ামের সাথে জুড়ে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। ঠিক আছে? আর সেই অ্যালুমিনিয়াম অক্সাইড কী করে, ওই অ্যালুমিনিয়াম পাত্রের উপর একটা পুরো আস্তরণ তৈরি করে, যার ফলে ওই পাত্রের যে আস্তরণ, ওর ফলে কিন্তু ওই অ্যালুমিনিয়াম পাত্রের কোনো ক্ষয় হয় না। ঠিক আছে? বলছে এই অক্সাইডের আস্তরণকে সহজেই রং করা যায় এবং অ্যালুমিনিয়াম পাত্রগুলোকে সুন্দর রূপ দেওয়া যায়। ক্লিয়ার হচ্ছে আশা করি? তো কী হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝবে। অ্যালুমিনিয়ামের একটা পাত্রকে তুমি নিলে, তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করলে, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে তুমি লঘু সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করলে, মানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি করে তাকে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করলে, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা ওই যে পাত্র রাখা আছে ওই পাত্রের গায়ে গিয়ে চিপকে যাচ্ছে, ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড চিপকাচ্ছে, তার ফলে ওই পাত্রটা একটু মোটা আস্তরণ পাচ্ছে এবং তার ফলে ওটা পরবর্তীকালে ক্ষয় থেকে কী হচ্ছে, বেঁচে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট বলছে এখানে জিনিস দেখো, ওপরে তুমি যা যা পড়লে তার থেকে একটা জিনিস বুঝলে যে সোডিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয়। একটা জিনিস মাথা রাখবে, বেসিক্যালি সোডিয়াম সব থেকে সক্রিয় না, সব থেকে সক্রিয় হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমাদের সোডিয়াম। এটা তোমরা যখন রিঅ্যাক্টিভিটি সিরিজ এনসিইআরটিতে লেখা আছে সেখানেই বলা আছে। এনসিইআরটি একটা বাজে জিনিস, সেটা হচ্ছে এনসিইআরটি এক লেখে আর বাস্তবে তার আর এক হয়, মানে ও বলতে চায় এক, ঠিক আছে, আর সেটা মিনিং আর এক বেরোয়। তুমি যেগুলো এখনও এক্সপেরিমেন্ট করো তাই দেখবে পটাশিয়াম তেমন একটা এনসিইআরটি এক্সপেরিমেন্টই করেনি। ওপরে যা যা তুমি পড়লে, যা যা তুমি করলে, তাতে দেখবে এনসিইআরটি আমি যোগ করে দিয়েছি পটাশিয়াম অনেক জায়গায়, কিন্তু এনসিইআরটি পটাশিয়াম কোথাও বলেনি। ও সেই এক্সপেরিমেন্ট অনুযায়ী এনসিইআরটি বলছে সোডিয়াম হচ্ছে সবথেকে বেশি সক্রিয়, বাট অ্যাকচুয়ালি সবথেকে সক্রিয় হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। তোমাদের তো আমি রিঅ্যাক্টিভিটি সিরিজ করেই দিয়েছি, সো রিঅ্যাক্টিভিটি সিরিজের পার্টটা তোমাদের ওখান থেকে দেখে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক আছে এবং প্লেলিস্টের লিঙ্ক আছে, সেই প্লেলিস্টে গেলে দেখবে ধাতু, মেটাল, নন মেটালের সব ভিডিওগুলো এক জায়গায় করা আছে। ঠিক আছে? যে আমার যে জেনারেল সায়েন্সের প্লেলিস্ট রয়েছে 2025-এর, সেখানে গেলে দেখবে সব এক জায়গায় করা আছে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে। নেক্সট বলছে যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বিক্রিয়াটি এত তীব্রভাবে হয় না, তাহলে ম্যাগনেসিয়াম আরও নিচে অবস্থান করে। তারপর দেখলে যে কি কপার, আয়রন, জিঙ্ক এদের ক্ষেত্রে দহন বিক্রিয়াগুলো অতটা সক্রিয় নয়, যার ফলে এরা কতটা কেমিক্যালি রিঅ্যাক্টিভ তার প্রমাণ তেমনভাবে পাওয়া যাচ্ছে না, মানে এরা অনেক কম সক্রিয়, এটাই বোঝানো হচ্ছে সোজা কথা বলতে। ঠিক আছে? এই সকল ধাতু সক্রিয়তা ক্রম সম্পর্কে জানার ব্যাপারে আমরা কিছু তথ্য জেনে নিই, দরকার নেই। এই পার্টটাকে আগে ভালো করে দেখো, এই পার্টটা যেটা বললাম এটাকে ভালো করে খেয়াল করো। বোঝা যাচ্ছে আশা করি? সোডিয়াম হচ্ছে সবথেকে বেশি সক্রিয়, অ্যাকচুয়ালি পটাশিয়াম হবে, তারপর সোডিয়াম হবে। ঠিক আছে? এবং দেখলে যে ম্যাগনেসিয়াম তার থেকে নিচেই থাকবে, ম্যাগনেসিয়াম আরও নিচে থাকে। এবং তুমি এটাও দেখলে যে জিঙ্ক, আয়রন, কপার, লেড এরা কিন্তু তেমনভাবে বিক্রিয়া করছে না অক্সিজেনের সাথে নর্মাল টেম্পারেচারে। ঠিক আছে? সো এদের এই বিক্রিয়াগুলো দ্বারা কিন্তু এদের সক্রিয়তা আমরা বোঝা যায় না, এটা এনসিইআরটি বলছে। ঠিক আছে? আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ একটুখানি পড়ে নেবো, তার জন্য একটু পরে পড়ছি, এর আগে একটা পার্ট আছে, সেই পার্টটা একটু পড়ে নিই তারপরে।
দেখো নেক্সট স্টেপে এনসিইআরটি একটা তোমাদের পরীক্ষা করাচ্ছে, যেহেতু এনসিইআরটির পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট, কারণ সেগুলো দিয়েও রেল প্রশ্ন দিচ্ছে। সো আমি এটা বলে দিচ্ছি এবং এটা তোমাদের পিডিএফ একবার করিয়ে দেবো। সেটা হচ্ছে যে বা এখান থেকে দেখলেও হয়ে যাবে, এখানে বেশি কিছু বলার নেই। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা এখানে কী নেওয়া হয়েছে, একটা ছিপি আটকানো গ্লাসের পাত্র নেওয়া হয়েছে, ঠিক আছে? এমন পাত্র যেটা আগুনটাকে সহ্য করতে পারে, এরকম একটা পাত্র নেওয়া হয়েছে। সেই পাত্রের মুখে একটা ছিপি দেওয়া রয়েছে, রাবারের কর্ক যাকে বলা হয়, একটা নল ফিট করা রয়েছে এবং এটা দেখতে পাচ্ছ জলের মধ্য দিয়ে গেছে এবং তার ওপরে আর একটা পাত্রকে এরকম চাপিয়ে দেওয়া রয়েছে। ওপরে একটা পাত্রকে কী করা হয়েছে, এখন চাপিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে চাপিয়ে দেওয়া রয়েছে যাতে খানিকটা জল এখানে ফাঁকা থাকে, এখানে খালি কিছুটা ফাঁকা থাকে। গেল নেক্সট হচ্ছে এখানে একটা ধাতুকে রাখা হয়েছে। এই ধাতুটা, ঠিক আছে, এই ধাতুটা কী ধাতু হতে পারে সেটা তোমাদের প্রশ্ন আমি তোমাদের কাছে রাখবো, ঠিক আছে? এই ধাতুটা কী ধরনের ধাতু হতে পারে, বিশেষ করে যারা পেডে পড়েছো তাদের উত্তর দেওয়া উচিত, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে একটা গ্লাস উল রাখা হয়, আমি ইংলিশটা লিখছি গ্লাস উল। তোমরা তো অনেকের কাছ থেকেই হয়তো এনসিইআরটি অলরেডি পড়েছো, ইভেন বাংলাতে অনেকের কাছ থেকে হয়তো পড়েই ফেলেছো, আমি পড়াচ্ছি। তো তাদেরকে একটু জিজ্ঞাসা করবে, যারা টিচার আছেন তাদেরকে একটু প্লিজ জিজ্ঞাসা করবে যে এই গ্লাস উলটা কেন রাখা হয়, এই গ্লাস উলটা এখানে কেন রাখা হয়, ঠিক আছে? কারণ আমি তো লাইভ ক্লাস করাই না, আমি নর্মালি রেকর্ডেড ক্লাসই করাই বা প্রিমিয়ার যে ক্লাস সেই ক্লাসটাই করাই, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে লাইভ ক্লাস করানোর সময় হচ্ছে না আমার। যাই হোক, তো এই যে গ্লাস উল এটা কেন রাখা হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। রেল দিতেই পারে প্রশ্ন যে হোয়াই ইন সাচ এক্সপেরিমেন্ট ওয়ার হাইড্রোজেন গ্যাস ইজ প্রডিউসড উইথ ওয়াটার অ্যান্ড মেটাল রিয়াকশন গ্লাস উল ইজ প্লেসড হেয়ার। গ্লাস উলকে কেন রাখা, একটা জিনিস ভালো করে দেখো, ডাইরেক্ট ধাতুকে কিন্তু বার্নারের উপরে রাখা হয়নি, গ্লাস উলকে ডাইরেক্ট বার্নারের উপর রাখা হয়েছে। বেসিক্যালি কি, এই কোশ্চেন্সগুলো একমাত্র তারাই অ্যান্সার দিতে পারেন যারা এগুলো প্র্যাকটিক্যালি তাদের কেমিস্ট্রিতে করেছেন, তা নাহলে এগুলোকে উত্তর দেওয়া একটু চাপের হয়ে যায়, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, এই যে গ্লাস উল আছে বার্নার এর ওপরে ঠিক দেখো নিচে ঠিক বসানো হয়েছে, কেন? এই গ্লাস উলটা কিন্তু নর্মাল শুকনো গ্লাস উল নয়, জলে ভেজানো গ্লাস উল হয়, যেটা এই বার্নার দিয়ে যখন এখানে তাপ দেওয়া হয়, বার্নার মানে হচ্ছে যেটা দিয়ে আগুন বেরোচ্ছে, তাপ দেওয়া হয়, তখন এই গ্লাস উল যেটা জলে ভেজা সেখান থেকে জলীয় বাষ্প বেরোয়, সেখান থেকে কী বেরোয়, জলীয় বাষ্প বেরোয়। আর এই জলীয় বাষ্প অত্যন্ত হিটেড হয়, অত্যন্ত হট জলীয় বাষ্প বেরোয়। সেটা যখন এই নমুনা ধাতুর ওপর দিয়ে বারবার পাস করানো হয়, আর দেখতে পাচ্ছ যে এটা ছিপি, ফলে কি হয়, এই জলীয় বাষ্প এই ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, আর হাইড্রোজেন গ্যাস অত্যন্ত হালকা, ফলে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, এই নল দিয়ে ও বেরিয়ে আসে, বেরিয়ে এসে জলের ঊর্ধ্বপাতন দিয়েও কী হয়, হাইড্রোজেন গ্যাস কী হয়, উপরে বেরিয়ে যায়। ক্লিয়ার হচ্ছে কী বললাম? তো এখানে কি বলছে যে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এখানে উৎপন্ন হয় এবং জলে দ্রাব্য ধাতব অক্সাইডগুলি দ্রবীভূত হয়ে ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে। সমস্ত ধাতু কিন্তু জলের সাথে বিক্রিয়া করে না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে? কিন্তু জলে দ্রাব্য ধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? ধাতুরা সাধারণত কী তৈরি করে, ধাতব অক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু জলে দ্রাব্য যে ধাতব অক্সাইড, অর্থাৎ যখন তুমি ধাতুর সাথে বিক্রিয়া করাচ্ছ, ধাতু এবং ওয়াটার, ঠিক আছে, তখন তারা দিচ্ছে ধাতব অক্সাইড দিচ্ছে, ওকে, আর কি দিচ্ছে, হাইড্রোজেন দিচ্ছে। আর তুমি যখন এই ধাতব অক্সাইডগুলোকে আবার নিচ্ছ, এবং সেগুলো যখন ওয়াটারে চুবিয়ে দিচ্ছ, তখন তারা কি উৎপন্ন করছে, তখন তারা ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করছে। এইটাই বলতে চাইছে, ঠিক আছে? যদি এনসিইআরটি পড়তে হয় তো এইভাবে পড়ো, না হলে পড়োই না, ব্যাস। আরেকটি জিনিস মাথায় রাখবে, সব ধাতু কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে না। মনে রাখবে, যে ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করবে সে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো এই জায়গায় হাইড্রোজেন গ্যাসটা কত তাড়াতাড়ি উৎপন্ন হচ্ছে, কত তাড়াতাড়ি কী হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তার রেট, তার উপর বেস করে সেই ধাতু কতটা বিক্রিয়াশীল সেটা বোঝা যায়। যদি খুব সঙ্গে সঙ্গে উৎপন্ন হতে আরম্ভ করে তাহলে বুঝতে হবে, এবং বেশ ভালো রকমের বুদবুদ, মনে রাখবে এখানে বুদবুদ তৈরি হয়, এই বুদবুদ
প্রমাণ করে যে এটা হাইড্রোজেন গ্যাস বেসিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই যে হাইড্রোজেন গ্যাস কীভাবে উৎপন্ন হচ্ছে, কত ফাস্ট উৎপন্ন হচ্ছে, কত দ্রুত উৎপন্ন হচ্ছে, তার উপর বেস করে এই ধাতুটা কত রিয়াক্টিভ জলের সঙ্গে সেটা বোঝা যায়। তাহলে উলকে কেন রাখা হয়? যাতে এখানে কী বেরোতে পারে? বাষ্প বেরোতে পারে। কী বেরোতে পারে? বাষ্প বেরোতে পারে। এখন তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে এই যে বাষ্প কেন প্রয়োজন হচ্ছে। কি বললাম আমি? বাষ্প কেন প্রয়োজন হচ্ছে, কেন ডাইরেক্ট জল ব্যবহার করা হচ্ছে না? পয়েন্ট টু বি নোটেড, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম আর পটাশিয়াম। আমরা পরের পেজে যাই, দেখতে পাবে কি বলছে। এই পার্টটা ভালো করে পড়ো। ধাতু এবং জল, ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন, ধাতব অক্সাইড এবং জল মিলে হয় ধাতব হাইড্রোক্সাইড, যেটা আমি আগেরবার লিখে দিলাম, সেটা এখানে বলা রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ দুটো ধাতুর নাম করা রয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম, দুই হচ্ছে সোডিয়াম। এরা হচ্ছে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়াম এতটাই তীব্রভাবে বিক্রিয়া করে যে এখানে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্নের ফলে হাইড্রোজেন গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাসের সঙ্গে সঙ্গে কী হয়? অগ্নিসংযোগ ঘটে যায়। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসে কী হয়? সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগ ঘটে, যার ফলে ওটা বাস্ট হয়ে যায়। মানে এইটা একটা এক্সোথার্মিক বা তাপমোচী বিক্রিয়া। এই যে সোডিয়াম বা পটাশিয়ামের সাথে জলের যে বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক প্রসেস। এই প্রসেসে উৎপন্ন যে হায়ার টেম্পারেচার, আরও বেশি তাপ, সেটা কি করে? হাইড্রোজেন গ্যাসের সঙ্গে আগুন ধরিয়ে দেয়, যার ফলে এই বিক্রিয়াটা ভেরি ডেঞ্জারাস। যার ফলে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি পারফর্ম করাটা খুব চাপের ব্যাপার। অনেক সময় ফানের জন্য করা হয়, বাট এক্সপেরিমেন্টালি খুব কমই করা হয়। দেখো এটা কী বলেছে, 2K যেটা সলিড, জল তো লিকুইড হবে দেখতে পাচ্ছ, 2KOH যেটা অ্যাকোয়াস সলিউশন দেয়, আর হাইড্রোজেন যেটা গ্যাস হয় এবং তাপশক্তি উৎপন্ন হয়, K এর সঙ্গে হয় এবং N এর সঙ্গে হয়। নেক্সট দেখো, জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি এতটা তীব্রভাবে হয় না। ঠিক আছে, কিন্তু এবং হাইড্রোজেন গ্যাসের যে অগ্নিসংযোগের ফলে উদ্ভূত তাপের পরিমাণও ততটা মানে পর্যাপ্ত নয়। অর্থাৎ ক্যালসিয়াম বিক্রিয়া করে, কিন্তু অত তাড়াতাড়ি করে না, এবং সেটা যে তাপ উৎপন্ন করে সেটা পটাশিয়াম এবং সোডিয়ামের মতো হয় না। তাহলে আমরা বিক্রিয়াশীলতায় প্রথমে কে পেলাম, যে অত্যাধিক বিক্রিয়াশীল, তারপর এনএকে পেলাম, তারপর কিন্তু ক্যালসিয়ামকে পেলাম। এই যে লাইন লেখা রয়েছে সেই লাইন অনুযায়ী বলছি আমি। ঠিক আছে, এই লাইন অনুযায়ী বলছি। নেক্সট বলছে, উৎপন্ন হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে ধাতুর পৃষ্ঠতলে আটকে থাকে বলে ক্যালসিয়াম ভেসে উঠতে শুরু করে। একটা জিনিস মাথা রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটা, সেটা হচ্ছে যে এই যে গ্যাসগুলো, এগুলো বুদবুদ আকারে ধাতুর পৃষ্ঠতলে আটকে থাকে। আর আমরা জানি হাইড্রোজেন হচ্ছে হালকা হয়। হাইড্রোজেন কী হয়? হাইড্রোজেন হচ্ছে হালকা হয়। আর হালকা হওয়ার কারণে ও যে ধাতব পৃষ্ঠতলের গায়ে ও যে লেগে থাকে, ঠিক আছে, এই যে বুদবুদ আকারে লেগে রয়েছে, এ কী করে? ধাতুকে একটা বায়ন্সি দেয়, মানে প্লবতা দেয়, যার ফলে এই ধাতু কী করে? জলের ওপর ভেসে ওঠে। ধাতু কী হয়? জলের ওপর ভেসে ওঠে। এটা একটা ইম্পর্ট্যান্ট, কিন্তু এই যে পার্টটা পড়ালাম, এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, এই যে এই বুদবুদগুলো কী করে? ধাতুর, যেমন একটা মাথা রাখবে, আমরা তো ভারী, কিন্তু তুমি কখনো জানি না পুলে সাঁতার কেটেছো কিনা, পুলে সাঁতার কাটতে দেখবে, বা আমরা যখন পুকুরে সাঁতার কাটি দেখবে আমরা টায়ার নিয়ে, ঠিক আছে, আমরা ঝাঁপ দিতাম ছোটোবেলায়। কারণ কি? ওই টায়ারের মধ্যে জল ভরা থাকবে, টায়ারটা আমাদেরকে ভাসিয়ে রাখতো। ঠিক আছে, ইভেন তুমি যদি রাবারের টায়ারও নাও, নর্মাল টায়ার নাও, তাও কাজ করে অনেকটাই। ঠিক আছে, কিন্তু খুব গভীর জলে করা উচিত না, ভীষণ রিস্কি। যাই হোক, তো যদি বায়ুপূর্ণ টায়ার নিয়ে জলে ঝাঁপ দাও, তখন টায়ারটা আমাদেরকে ভাসিয়ে রাখে, ব্যাপারটা সেরকম। এই হাইড্রোজেন যে বুদবুদগুলো, এগুলো একটা কিসের মতো কাজ করে? ওটা বুদবুদের মতো কাজ করে, এবং এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য হয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে এই কারণটা ঘটে। ঠিক আছে, এত তাপ উৎপন্ন হয় না যে হাইড্রোজেন গ্যাসগুলো আগুন ধরবে, ফলে হাইড্রোজেন বুদবুদগুলো থেকে যায়, তারা এই ধাতুর সঙ্গে মিশে ধাতুকে ঠেলে উপরে তুলে দেয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট বলছে, ঠান্ডা জলের সাথে ম্যাগনেসিয়াম কোনো বিক্রিয়াই করে না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা দেখলে এরা তিনটে তো তাও করে, কিন্তু ম্যাগনেসিয়াম এবারটা ঠান্ডা জলের সঙ্গে করেই না, এ গরম জলের সঙ্গে করে। কেমন জলের সঙ্গে করে? গরম জল। আর এরা কেমন জলের সঙ্গে করে দেখলে? ঠান্ডা জল। ঠিক আছে, নেক্সট কি বলছে? আচ্ছা, আর কি বলছে? উষ্ণ জলের সাথে বিক্রিয়া সংঘটিত করে এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, আর কি করে? আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের বুদবুদগুলো ধাতব পৃষ্ঠতলে আটকে থাকে, যার ফলে ধাতু বাঁচতে থাকে। তার মানে এখানে খালি ক্যালসিয়ামের সঙ্গে এটা হয় না, এই সেম জিনিসটা কিন্তু আমরা ম্যাগনেসিয়ামের সাথেও দেখতে পাই। সেম জিনিসটা আমরা কার সাথে দেখতে পাই? এই সেম ঘটনা আমরা ম্যাগনেসিয়ামের সাথেও কিন্তু দেখতে পাই। কি দেখতে পাই? যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বোথ কেজেই
আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যেহেতু এখানে তাপ অত্যন্ত বেশি উৎপন্ন হচ্ছে না, তার ফলে হাইড্রোজেনগুলো ব্যবহার হয় না। ফলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কী দেখি, যে ধাতুগুলোকে ভেসে উঠতে দেখি, কারণ হাইড্রোজেন যেহেতু হালকা হয় বায়ুর তুলনায়, সেহেতু ওকে ঠেলে উপরে তুলে দেয়। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, অ্যালুমিনিয়াম, আয়রন এবং জিঙ্ক এরা কিন্তু ঠান্ডা বা গরম কোনো জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা বেসিক্যালি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, করে কী করে, ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে, এখানে তোমাদের রিয়াকশন লেখা আছে। ঠিক আছে, আরও একটা জিনিস, লেড, কপার, সিলভার, গোল্ড এরা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না, অর্থাৎ না ঠান্ডা, না গরম, না বাষ্প। ঠিক আছে, না ঠান্ডা, ওকে, না গরম, ওকে, না কি, না বাষ্প, কোনোটার সঙ্গেই কিন্তু এরা কী করে না, বিক্রিয়া করে না। ঠিক আছে, তো আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে কিভাবে কে কে কাজ করে, সেই পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখানে এনসিইআরটি থেকে রিডিং মারলাম এবং পুরোটা দেখলাম যে কোনটা কিভাবে কাজ করে। মাথা রাখবে, এনসিইআরটি যদি পড়তে হয় এভাবে বুঝে বুঝে ঠিক করে পড়তে হবে। যদি জাস্ট অনর্গল থ্রো মেরে রিডিং মেরে চলে যাও, তাহলে তোমার কিছু মনেও থাকবে না, তুমি কিছু বুঝতেও পারবে না। প্রশ্ন কী হতে পারে, যে কোন ধাতু এভাবে ভেসে ওঠে, এটা প্রশ্ন হতে পারে। নেক্সট হচ্ছে সাজাও, তুমি ক্রম অনুসারে জলের বিক্রিয়া অনুসারে সাজাও, এভাবে কোশ্চেন আসতে পারে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট, ইভেন এখানে যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে ব্যালেন্স করতে বলতে পারে। গুড টু গো, ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন তোমাদের এই চ্যাপ্টার আমি শেষ করিয়ে দেবো, অধাতু পুরো কভার করিয়ে শেষ করিয়ে দেবো, আর চেষ্টা করবো যেন কোশ্চেন অ্যান্সারিং করাতে পারি। নেক্সট যে চ্যাপ্টার হবে সেটা কিন্তু বড় হবে, 2-3 ঘন্টার ক্লাস হতে পারে। ঠিক আছে, ফ্রিতেই। ওকে, আর তোমরা চাইলে পেড কোর্স জয়েন করতে পারো।